একটি বিধিবদ্ধ সতর্কতা। এই গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আজকের গল্প থেকে দয়া করে বিরত থাকার। গল্পে বেশ কিছু অ্যাডাল্ট শব্দ এবং অ্যাডাল্ট কাহিনীর বিবরণ দেওয়া রয়েছে, যা হয়তো 18 বছর না হলে শোনা উপযুক্ত হবে না। ধন্যবাদ। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের আরেকটি নতুন কাহিনী। লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে 42 নম্বর তালডাঙ্গা লেন। থ্রিল চার্জারের সমস্ত গল্পগুলি শুনতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, বিভিন্ন চরিত্রে পার্থ অরণ্যদেব, সৌমিক, সৌরভ সাহা, দিব্যেন্দু গোস্বামী, মধুরা, দিব্যেন্দু দাস, রৌনক, পিয়ালি, খুশি, রাহুল, বর্ণালী এবং আমি অভিক। শব্দ সংযোজনে দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের একটি নতুন কাহিনী 42 নম্বর তালডাঙ্গা লেন। দিনকাল বড়ই বিচিত্র যাচ্ছে বিগত কয়েক সপ্তাহ ধরে। অসুখ বিসুখ যেন লেগেই আছে আমাদের গৃহে। এই সবেমাত্র সপ্তাহ খানেক হলো ম্যালেরিয়া থেকে সেরে উঠেছি আমি। শরীর এখনো দুর্বল, খাওয়া দাওয়া ঠিক হয় না। রুদ্র আর হরিরামের বিপুল চেষ্টায় এবারের মতো উত্তীর্ণ হয়েছি বটে। দোকানপাটেও যাওয়া হয়নি দীর্ঘদিন। ডাক্তার হালদারের ডিসপেন্সারিতে গিয়ে খুব করে অনুনয় বিনয় করেছি যাতে একটু বাইরে বেরোনোর অবকাশ দেন। এতদিন মনে করতাম বাইরের পৃথিবীর চাইতেও আমি বেশি কমফর্ট ফিল করি আমার চেয়ার টেবিলে কাগজ কলমে। তবে এই একটা শরীর খারাপ আমার সমস্ত ধারণাকে নস্যাৎ করে দিল। ভুঁড়ি ভোজ অনেক দিন ভুঁড়ির অংশ নেয়নি। গা হাত পাও শিথিল, চোখের মধ্যে অসুস্থতা যেন গ্লানির মতো স্থির। রুদ্র ইদানিং আমাকে ছাড়াই কাজে বের হয়। দেখতে পাই ওর বেরিয়ে যাওয়া আবার ফিরে আসা। জিজ্ঞেস করি কি কি হলো। আগে যেমন আমার কাছে সে লুকিয়ে রাখত শেষে চমক দেওয়ার জন্যে, এখন কিন্তু সেরকমটা আর করে না। ওর গলা শুনে বোঝা যায় আমার অনুপস্থিতি ওকেও বেশ কাবু করেছে। একদিন আমার পাশে চেয়ারে বসে রুদ্র দুঃখ করছিল। বৃশ্চিক, তাড়াতাড়ি সেরে ওঠো, তোমায় ছাড়া ঠিক দৌড়াদৌড়ি ভাল লাগে না। একসাথে কতগুলো কেসে থাকলাম আমরা, এখন এই বেলা বড্ড ক্লান্ত লাগছে আমারও। রুদ্র যে আমায় ছাড়া কেস সলভে শান্তি পাবে না সে নিয়ে আমি নিশ্চিত। যাই হোক, শুভ খবর দেই, এখন আমি চলাফেরা আবার আগের মতো শুরু করেছি। খাওয়া দাওয়া ধরছি আস্তে আস্তে। হরিরামের বানানো পথ্য খেতে খেতে মুখে অরুচি চলে এসেছিল, তাই ওকেও রুদ্রর আড়ালেই একটু রিকোয়েস্ট করেছি ভালো রান্না বান্না করতে। হঠাৎ জানি না কিভাবে আমার বইয়ের কাটতি বেশ ভালোই হতে শুরু করেছে। গত বছর শারদীয়া উপলক্ষে যে উপন্যাসটা লিখেছিলাম সেটা তো আমাদের প্রকাশনী থেকেই প্রকাশ করেছিলাম। মা দুর্গার কল্যাণে তার বারবারন্ত এই বছর বেড়েছে। সেদিন সকালবেলা শরতের ফুরফুরে আবহাওয়ায় দুজনে বসে চা খাচ্ছিলাম আর আমার উপন্যাসের সাফল্য নিয়ে আলোচনা করছিলাম। তাহলে বৃশ্চিক, আবার স্বমহিমায় ফিরলে তুমি, তাই তো? পাঠকগণ কি তোমার মশার ব্যামোর কথা জানে নাকি বলো তো? দেখো, তুমি তো জানোই শুয়ে শুয়ে বাইরে ঢাক ঢোল কিছুই পেটায়নি। এখন সহৃদয় পাঠকেরা যদি মনস্তত্ত্ববিদ হয়ে থাকে তাহলে তারা সে কথা বুঝতে পারে বটে। তাও ঠিক। তবে তোমার এই উপন্যাসটি আমার বেশ জুৎসই লেগেছে, বুঝলে? বলছো? তোমার মুখে প্রশংসা শুনেও ভালো লাগে।
আসলে আমরা যারা ছোট ছোট কিছু করার চেষ্টা করি, তাদের কাছে বাইরের মানুষের থেকেও একান্ত আপনজনের কাছ থেকে সাধুবাদ শোনাটা বেশি আনন্দের। তুমি যেরকম ক্রিটিকের মতো আমার লেখার সুচারু মূল্যায়ন করো, তাতে করে ভালো লাগাটা আরো বেশি কাজ করে। বাপ রে বাপ, সকাল সকাল লেখক মহাশয় তো একেবারে আবেগে ডুবে যাচ্ছেন দেখছি। সামনে পুজো আসছে, কি করবে বলে ভাবছো? ভাবছি লিখব। অনেকদিন বাদে একটু লেখার ইচ্ছে করছে। মাথায় বিশেষ কিছু নেই, তেমন না হলে তোমার কোনো একটা কেস যদি হাতে আসে, সেটাই না হয় লিখব। এই রে, এখন আমার ক্রাইম হান্টের উপর তোমায় নির্ভর করতে হবে ভেবে খারাপ লাগছে। যাই হোক, এই পুজোয় চলো কোথাও একটা ঘুরে আসি। বলতে না বলতেই আমাদের টেলিফোন খানা বেজে উঠল। রুদ্র রিসিভারটা তুলে নিল। হ্যালো, হ্যাঁ বলছি। ও আচ্ছা, বেশ 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 বেশ, আপনাদের ঠিকানাটা বলুন। আচ্ছা আচ্ছা, বেশ, আমরা যাচ্ছি, আমরা ঘন্টা দুয়েকের মধ্যেই যাচ্ছি। ওকে 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 ওকে, রাখছি। হ্যাঁ হ্যাঁ বলে ফোনটা রেখে দিল। আমি বললাম, কি ব্যাপার, পূজার প্রাককালে কেউ টপকালো বুঝি? ছি 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 ছি, বেসিক কি সব শব্দচয়ন করছো তুমি, যদিও ঠিকই আন্দাজ করেছো। হ্যাঁ, মাফ করো। তা কখন বেরোচ্ছি আমরা? ঘন্টা দুয়েক সময় চেয়েছি। তালডাঙ্গা লেনে বাড়ি, যেতে সময় লাগবে। একটু খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক, চলো। কোনো মতে দুমুঠো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। একটা রিক্সা ধরে স্টেশন পৌঁছে ট্রেন ধরলাম। রুদ্র বলল, খুব বেশি কিছু জানতে পারিনি। ভিকটিম একজন বড়লোক মানুষ, জয়েন্ট ফ্যামিলি। মেজ ছেলে আমায় ফোন করেছেন, নাম সুধীর সাহা। বললেন সকালে তার দাদা বলাই সাহার মৃতদেহ পাওয়া গেছে ঘরের মধ্যেই। পুলিশ দেহ নিয়ে গেছে, পোস্টমর্টম হবে। স্বাভাবিক মৃত্যু সার্টিফিকেট ডাক্তার দেয়নি। ও, তাহলে তো নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। মৃত্যু কিছু হয়েছে? যতদূর সম্ভব বিষক্রিয়া কিংবা এমন কিছু যা সাধারণ মানুষের চোখে পড়া সম্ভব নয়। যদি বুকে ছুরি কিংবা গুলিবিদ্ধ হয়ে মারা যেতেন, সেটা দিয়েই কথা শুরু করতেন। চলো দেখা যাক। ট্রেন থেকে নেমে একটা রিক্সা ধরতে হলো আমাদের। স্ট্যান্ডে 42 নম্বর তালডাঙ্গা বলতে লোকে চিনতে পারল। বুঝলাম ওই বাড়ির সুখ্যাতি আছে বেশ। চনমনে আবহাওয়া, আরোগ্য লাভ করেছি সবে মাত্র, নতুন কেসের গন্ধ, সব মিলিয়ে সকাল থেকেই জীবনটা বেশ ইভেন্টফুল লাগছিল বটে। 10 মিনিট রিক্সায় লাগলো 42 নম্বর পৌঁছতে। বেশ পুরনো বাড়ি। মস্ত উঠোনের বাইরে আরেকটা পাঁচিল রয়েছে, যাতে একটি ঠনঠনে কাঠের দরজা। তবে দেখি এখন সেটি খোলা অবস্থায় রয়েছে। পাঁচিলটার গায়ে সবজে শ্যাওলারা গুটি গুটি অবস্থান করছে। উঠোনে একজন বসেছিলেন মাথায় হাত দিয়ে। আমরা ঢুকতেই চোখাচোখি হলো। রুদ্র ডেকে বলল, নমস্কার, আমাদের সুধীরবাবু ডেকেছিলেন, একটু ওনাকে ডেকে দেবেন। লোকটি বুক পকেটে রাখা চশমাটা চোখে গলিয়ে নিয়ে বাড়ির ভেতরে গেলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাড়িটা। উঠোনের প্রায় মাঝামাঝি একটি তুলসী মঞ্চ রয়েছে। সেটা পেরোলেই চারিধার থেকে বিস্তীর্ণ লাল রঙা বসার জায়গা। 3 তলা বাড়ি। উপরের সিঁড়ি পেরোলেই লাইন দিয়ে টব বসানো। দোতলার সিঁড়ির কাছে একটি অল্প বয়সী তরুণীকে দেখতে পেলাম। সে করুণ দৃষ্টিতে সামান্য তাকিয়ে রইল আমাদের দিকে। তারপর মুখ ঘুরিয়ে চলে গেল কোনো একটা ঘরে। বনেদি বাড়ি বুঝলে, তবে বনেদি বাড়ির কেসে সাধারণত গোয়েন্দাদের অনুপ্রবেশ কাম্য নয়। এরা যতটা সম্ভব নিজেদের ব্যক্তিগত কুৎসা আড়ালেই রাখতে চায়। ঠিকই, কিন্তু বনেদি বাড়িতেও কেউ যদি মুক্তমনা হয়ে থাকে, তাহলে সে তফাৎ করতে পারে বই কি। দেখা যাক কদ্দূর কি হয়েছে। বলতে বলতেই বাড়ির ভেতর থেকে সেই চশমা পরিহিত লোকটির সঙ্গে বেরিয়ে এলেন একজন রোগা, লম্বা, কালো ফ্রেমের মোটা চশমা পরা একজন ভদ্রলোক। গায়ে একটা হলদেটে হয়ে আসা সাদা সুতির শার্ট। তারও চোখের কোণে জল রয়েছে সামান্য। মনির আশপাশটা লাল।
তার ফলে কিছু শিরা লক্ষ্য করা যায় মোটা কাঁচের আড়ালে। নমস্কার, আমি সুধীর সাহা। আপনাদের আরেকটু সকালেই আসতে বলেছিলাম, যদিও যাই হোক, পুলিশ দেহ নিয়ে গেছে। রুদ্র হাত জোর করে প্রতি নমস্কার করে বলল, মাফ করবেন, আসলে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা পথ পেরিয়ে আসতে হয়েছে। আপনাকে জানিয়েছিলাম 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু 1 ঘন্টা 50 মিনিটে চলে এসেছি। ফোনে তো জানালেন আপনার দাদা পরলোক গমন করেছেন। হ্যাঁ, আমার দাদা বলাই সাহা আজ সকালেই। কি আর বলি বলুন, ঈশ্বর, কতই বা বয়স হয়েছিল তার। মৃত্যু স্বাভাবিক নয় বললেন, তা ডাক্তারবাবু কি কিছু জানিয়েছেন এই ব্যাপারে? ডাক্তারবাবু দাদার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করছিলেন, তারপর দেখতে দেখতেই দাদার জিভ শিরা দেখতে লাগলেন, আর তারপরেই বললেন ময়নাতদন্ত করতে হবে, দাদা হার্ট ফেল করেছে। তার মানে বিষক্রিয়ার ফলে হার্ট অ্যাটাক সন্দেহ করা হয়েছে। বেশ, বুঝলাম। একটা কাজ করি তবে, একটিবার আপনার দাদার ঘরে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলুন। এখান থেকে উঠে 3 তলায়। দাদা আমার একলা মানুষ, মানে এককালে বিয়ে করেছিলেন, কিন্তু বৌদি দাদাকে ফেলে চলে গেছে আর কি। পরে শুনলাম অন্য কোথাও বিয়ে হয়েছিল। আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম তেতলার ঘরের দিকে। কৌতূহলী বাড়ির লোকগুলো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন আর শোলার মতন। তারা ক্ষণে ক্ষণে উঁকি মেরে আমাদের দেখছেন। বাড়ির বউ, বাচ্চা, পাড়া প্রতিবেশী সকলেই উঁকি মেরে দেখছে আর ঘাপটি দিচ্ছে। বুঝলাম সুধীরবাবু গোয়েন্দা নিয়োগের ব্যাপারটায় রাগ ঢাক রাখেননি। তিনি হয়তো বাড়ির সকলকেই জানিয়েছেন এই ব্যাপারে। আমার দাদা লোকটা নেহাত মন্দ ছিল না, জানেন। এখনো চাকরি রয়েছে কয়েক বছরের, ব্যাংকে চাকরি করতে। ও তাই বুঝি। তা আপনার দাদার সম্পত্তির পরিমাণ সম্পর্কে জানেন আপনি? শেয়ার বাজার নিয়ে দাদার বেশ জ্ঞান ট্যান ছিল। বিভিন্ন শেয়ারপত্র মিলিয়ে আছে ওই 5-6 লাখের মতো। দাদার ফিক্সড কত কি আছে তা জানা নেই, তবে নেহাত মন্দ নয়। দাদা একেবারেই কিপটে একটা লোক, সব কিছু জমিয়ে রাখার ধান্দা। আমাদের সাহারা যে কিপটে হয় দাদাকে না দেখলে জানতে পারতাম না। কেন, আপনি কিপটে নন? আমি? না না না, আমি, আমার ভাই, আমরা সবাই দিল খোলা লোক, যত পারি উদার হস্তে ধ্বংস করি। কিন্তু দাদা নয়, পয়সা খরচ করার আগে খতিয়ে দেখে নিতেন। তবে এককালে দাদা না থাকলে আমাদের পড়ালেখা, ব্যবসা, অনেক কিছুই ঝামেলায় পড়ত। কেন, এমনটা কেন? আমরা গিয়ে উপস্থিত হয়েছি তখন সদ্য স্বর্গীয় বলাই সাহার ঘরে। একটি 1 কামরার ঘর, মূলত চিলে কোঠার ন্যায় ঘরটা যেন বাড়ির উপেক্ষিত বস্তুরূপে পৃথক হয়ে রয়েছে। একটা খাট, স্টিলের আলমারি, 2টো কাঠের চেয়ার, দরজার পাশে ভাঁজ করে রাখা মাদুর, বিছানার ডান দিকে মশারি, পশ্চিমের দেওয়ালে ঝুলন্ত আয়না, আর তার ঠিক তলায় একটি কাঠের বাক্স দেয়ালে পেরেক দিয়ে গাঁথা। তার মধ্যে থেকে উঁকি মারে একটি স্বল্প মূল্যের শেভিং কিট। ঘরের এক কোণায় একটি কলসি রাখা, যার মাথায় পিতলের একটি গেলাস স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দক্ষিণের জানালা দিয়ে হু হু করে না হলেও হাওয়া আসছে বইকি। জানালা দিয়ে তাকালেই সাহাদের পুকুরটা দেখা যায়। জল বেশ পরিষ্কার, টলমলে, নীল আর সবজের মাঝামাঝি কিছু একটা রং। নিজেদের বাঁধানো পুকুর থাকার একটা আলাদাই মজা আছে। আমার মামার বাড়ি পাবনায়, সেখানে ছেলেবেলায় পুকুর ঘাটে যা জাদুকরি মুহূর্ত কাটিয়েছি তাকে ভাষায় ব্যক্ত করার মতো বড় লেখক এখনো হয়ে উঠিনি। এক কথায় এই ঘরটা দেখে ব্যাংকের কর্মচারী বলাই সাহার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে ধারণা করা যায় না। নিতান্ত ছাপোষা একটা লোকের ঘর বলেই মনে হয়। বলা বাহুল্য, দরজায় একজন পুলিশের লোক দাঁড়িয়েছিল। ঘরে ঢুকতে গিয়ে তার সঙ্গে একটু এ কথাও কথা বলতে হয়েছে। যেহেতু ডাক্তারের সন্দেহ বিষক্রিয়া, তাই কাউকে না মোতায়েন করে ওসি ঠিক যেতে পারছিলেন না। ওসি বিনায়ক মণ্ডলকে টেলিফোন করে রুদ্র 5 মিনিট কথা বলে নিয়েছিল। তারপর কনস্টেবল বিনা বাক্যে সরে দাঁড়িয়েছিলেন। যদিও বিনায়ক মণ্ডলকে রুদ্র না চিনলেও বিনায়কবাবু নাকি ওকে চেনেন।
আমার লেখার মাধ্যমে ওকে জানতে পেরেছেন তিনি। যাই হোক, এখন আমরা উপস্থিত ওই ঘরেই। রুদ্র চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। আচ্ছা সুধীর বাবু, 3 তলায় বাথরুমের ব্যবস্থা ছিল আলাদা? না, দোতলায় নামতে হতো। 3 তলায় তো কিছু নেই। আসলে দাদা আগে দোতলায় ঘরে থাকতো। বাবা চলে যাবার পর দাদা এই ঘরে চলে এসেছে। ও, সেই ঘরে বর্তমানে কে থাকে? সেই ঘরে আপাতত আমার ছেলে থাকে। আমার ছেলের সামনের মাসেই বিয়ে। সবটা ভেস্তে গেল। কতগুলো টাকার ব্যাপার বলুন তো। যদিও দাদাই সব ব্যবস্থা করেছিলেন। ও, বলাই সাহা আপনার ছেলের বিয়ে দিচ্ছিলেন? মানে ব্যাপারটা ঠিক সেরকম নয়, ওতে আমাদের সকলেরই ভাগ আছে। আচ্ছা, আপনি ঘরটা দেখে নিন, তারপর আমার ঘরে বসে ব্যাপারটা বুঝিয়ে বলছি। রুদ্র জানালার গরাদ, আলমারির পোশাক আশাক, ভর্তি সিগারেটের বাক্স, খবরের কাগজে করে যাওয়া শব্দ ছক, রেডিও সবই দেখতে দেখতে হাঁটছিল। মাঝে মধ্যে কয়েকটা বই তাক থেকে বের করে দেখল, তারপর আবার রেখে দিল। বইয়ের সংখ্যা খুবই নগণ্য। ঝুলের আধিক্য প্রমাণ করে তার ব্যবহার এর মধ্যে হয়নি। চলুন সুধীরবাবু, বাকি কথা আপনার ঘরে গিয়ে বলা যাক। আমরা দোতলায় উত্তর দিকের একটি ঘরে এলাম। এই ঘরটি আকার আয়তনে বেশ বড়। ঘরে একজন ভদ্রমহিলা ছিলেন। আমাদের দেখে পাশ কাটিয়ে চলে গেলেন। ঘরের মাঝখানে একটি গোল টেবিল এবং তার চারপাশে 4টি চেয়ার ছড়িয়ে আছে। আমরা দুটিতে বসলাম। সুধীরবাবু বসলেন আমাদের বিপরীতে। রুদ্র বলল, আচ্ছা, আপনার দাদার কি কোনো অসুখ বিসুখ ছিল, মানে লাংসের বা হার্টের? না না, দাদার একটু সুগার ছিল, তবে খুব বেশি একটা নয়। ওই বর্ডার লাইনের আশেপাশে ঘোরাফেরা করত। বরং বলতে পারেন আমার হার্টের অসুখ আছে, মেডিসিন নিতে হয় ডেইলি। ও, তাই নাকি? কবে থেকে হয়েছে? তা হলো কয়েক বছর। মাঝে মাঝে খুব বাড়াবাড়ি হলে তো ইঞ্জেকশন নিতে হয়। এই ভালো কথা মনে পড়েছে, বুঝলেন? এই মল্লিকা, ও মল্লিকা, একবার ওই দেখো তো ড্রয়ারে সিরিঞ্জ আর ভায়ালটা আছে কিনা। যিনি এইমাত্র বেরিয়ে গেলেন তিনি এবার ঘরে ঢুকে ড্রয়ার খুলে চেক করলেন, তারপর মাথা নেড়ে আবার বেরিয়ে গেলেন। এই হচ্ছে বড় দোষ আমার। এই এখন আপনি মনে করালেন, ভালো হলো একদিকে, নইলে আমি যা ভুলে যাই। কাউকে দিয়ে আনিয়ে রাখতে হবে, বলা তো যায় না। বুকের ব্যামো একেবারে সময় নেয় না। 2 দিন ওষুধও খাওয়া হয়নি। না না, সব জোগাড় করে রাখবেন বাড়িতে। বলছিলাম, আপনি কি বাড়িতেও সবসময় চটি পরে ঘোরেন? হ্যাঁ, ওই আর কি, এটা অভ্যাস বলতে পারেন। আচ্ছা, আপনার এখানে কি বন্ধু বান্ধবের যাতায়াত আছে? মানে তাস পত্তি খেলা হয়? হ্যাঁ, ওই একটু আধটু আর কি। জয়েন্ট ফ্যামিলি তো, ডাইনিংয়ে বসে তো আর তাস খেলা যায় না, তাই ঘরেই আয়োজন। আপনার ছেলে কি কাজ করে? ও একজন জার্নালিস্ট, এখনো জুনিয়র পদেই আছে। আচ্ছা, যিনি ঘর থেকে বেরিয়ে গেলেন উনি বুঝি আপনার স্ত্রী? হ্যাঁ, ওর নাম মল্লিকা। মল্লিকা এই পরিবারটাকে নিজের হাতে বেঁধে রেখেছে। দেখুন, নতুনদের রক্ত গরম, পুরাতনদের আবার অভিজ্ঞতার বড়াই। এই দুটো বিষয়কে কড়া হাতে বেঁধে না রাখতে পারলে যৌথ পরিবার রাখা যায় না। সে তো বটেই। আচ্ছা, আপনাদের ব্যবসা সম্পর্কে একবার একটু বলুন দেখি। ব্যবসা বলতে মূলত আমাদের কারখানা রয়েছে, লোহার কারখানা। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ আর কি। মূলত বিভিন্ন ছোটখাটো লোহার জিনিসপত্র, এই যেমন ধরুন নাট বল্টু, স্ক্রু থেকে শুরু করে বেশ কিছু বড় মাঝারি লোহার জিনিসপত্রের বিজনেস। বাপরে, তাহলে তো বেশ বড় ব্যবসায়ী বলতে হয়। হ্যাঁ, বড়ই বটে। আমি আর আমার ভাই রতন মিলে চালাই ব্যবসাটা। ইচ্ছে ছিল ধীরে ধীরে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ব্যবসার কাজ বিলিয়ে দেব, কিন্তু এখন তো দেখছি কারোরই ঠিক ব্যবসার কাজে মন নেই। তাই? আচ্ছা, আপনাদের পরিবারে কতজন আছে আগে সেটা খুলে বলুন। আমরা হলাম গিয়ে 3 ভাই। দাদা বলাই, আমি মেজো ভাই, আর ছোট ভাই রতন। আমার বাবা নরেশ সাহার এক ভাই, অর্থাৎ সম্পর্কে যিনি আমার কাকা, তার নাম সুরেশ সাহা। তার পার্ক সার্কাসে বাড়ি।
ওদের সঙ্গে ওই কোনো প্রোগ্রামে দেখা হয়, এই যা। এককালে বাবা আর কাকা মিলেই ব্যবসা শুরু করেছিলেন। তারপরে এককালে গিয়ে কাকা ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে অনেক দুর্নম্বরী করতে শুরু করেছিলেন। এই দেখে আমার বাবা নরেশ সাহা কাকাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেন এবং পার্ক সার্কাসে একটি বাড়ি কিনে দেন। এত বড় পদক্ষেপ নিয়েছিলেন আপনার বাবা? নিশ্চয় কোনো গুরুতর পাপ করেছিলেন আপনার কাকা সুরেশবাবু। পাপ তো বটেই। ব্যবসার ওই সময় অনেক ক্ষতি হয়েছিল রুদ্রপ্রিয় বাবু। আমাদের ব্যবসার টাকা ৯-৬ করে ফুর্তি করতেন কাকা, আর কাকিমা বাবার কাছে দুঃখ করতেন। তখনও ভাই হয়নি আর কি। কাকা আলাদা হওয়ার পর ভাই জন্ম নেয় পার্ক সার্কাসেরই বাড়িতে। শুনেছি সেই ছেলে এখনো অবিবাহিত। আর আপনার কাকা বেঁচে আছেন? হ্যাঁ, এখনো বেঁচে আছেন। কালে কালে বয়স তো আর কম হলো না। তবে লোকটার মুখের কথাও ঠিক নয়। আজকে তো ভাই এসেছে, নিচের ঘরে হয়তো আছে। ও, একবার তাহলে ওনার সাথে পরে কথা বলা যেতে পারে। বেশ বেশ। তো যেটা বলছিলাম, বাবার সেই দুরবস্থা ঘুচল দাদার কল্যাণে। দাদা তখন চাকরি করছে, প্রায় কয়েক বছর হয়েছে। শেয়ার মার্কেটেও ভালো বিদ্যা ধরে। সব মিলিয়ে দাদা সাহায্য করায় ব্যবসা আবার মাথা তুলে দাঁড়ায়। বাবার শেষ দিন অবধি দাদার অবদান ভুলতে পারেনি। তাই তো মৃত্যুর আগে উইলে সমস্ত সম্পত্তি দাদাকে গিফট করে দিয়ে গিয়েছিল। ও, তাহলে বাবার মৃত্যুর পর আপনার দাদাই ছিলেন সর্বেসর্বা, তাই তো? একদম। আর আপনার দাদার কোনো উইল ছিল কি? না, সেরকম তো কিছু জানি না। দাদার কোনো অপত্য সন্তান নেই। বোধহয় সবটা আমাদের সবার মধ্যেই ভাগ হয়ে যাবে। যদিও সেই নিয়ে আমাদের উকিল সুমন্ত দাশগুপ্তর সঙ্গে একটু কথা বলতে হবে। ওনার যোগাযোগটা একটু দিয়ে রাখবেন বৃশ্চিককে। আমরাও এক ভাগে কথা বলে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সুধীরবাবুর মানিব্যাগের মধ্যেই বোধ করি উকিলের কার্ড ছিল। ব্যাগ থেকে কার্ড বের করে আমায় দিয়ে দিলেন উনি। সুমন্ত দাশগুপ্ত, ঠিকানা বেন্টিং স্ট্রিট, কলকাতা। সেখানে প্রাইভেট চেম্বার রয়েছে ভদ্রলোকের। আচ্ছা সুধীরবাবু, এই বাড়িতে নিশ্চয়ই শুধু আপনারা 3 ভাই থাকেন না। এবার একটু সবার নাম ধাম খুলে বলুন তো। ও হ্যাঁ হ্যাঁ, ওই কথা বলতে বলতে অন্যদিকে চলে গেছিলাম। যত বয়স বাড়ছে তত ভুলো মনা হয়ে যাচ্ছি আর কি। বাড়িতে আমি, আমার স্ত্রী মল্লিকা আর ছেলে বিবেকের কথা তো আগেই বললাম। দাদা উইডোড মানুষ, নিঃসন্তান। ভাই রতনের 2 সন্তান, দুটোই মেয়ে। বড় মেয়ে লাবণ্যর বয়স 20, কলেজে পড়ে। আর ছোট মেয়ে রেখার বয়স 15, সে এখনো স্কুলের গণ্ডি বেরোয়নি। এই হলো গিয়ে আমাদের সাহা পরিবার। কিন্তু আমরা ছাড়াও আরো কিছু মানুষ এই বাড়িতে থাকে। বলে কেমন একটু ঘাড় নিচু করে ফেললেন ভদ্রলোক। দেখে মনে হলো সেই সব মানুষদের থাকায় খুব একটা সন্তুষ্ট নন তিনি। রুদ্র বলল, আত্মীয়দের মধ্যে কেউ? আত্মীয় অনাত্মীয় সব মিলিয়েই বলতে পারে। নিচের তলায় মোট 4টে ঘর। তার একেবারে শেষের ঘরে থাকে নবীন রায়। ছেলেটা আসলে বাপ মা হারিয়ে একেবারে অথই জলে পড়েছিল। আমার পিসির ছেলে আর কি। নবীনকে দাদা নিয়ে এসে এই বাড়িতে তোলে। সে বড়ই ভালো ছেলে। এই তো এখন বয়স বুঝি 40। বিয়ে শাদির উপর কোনো ভক্তি নেই ওর। সারাদিন নিজের সিনেমা ক্যামেরা নিয়েই মেতে আছে। এছাড়া থাকেন কালীধর ব্যানার্জি। ভদ্রলোক বাবার খাস দোস্ত ছিলেন। এখন বয়স হয়ে গেছে। এককালে বাবাকে অনেক সাহায্য করেছিলেন শুনেছিলাম। ব্যবসার খাতাপত্র, করের কাগজপত্র উনি দেখভাল করেন, সবকিছু দেখেন টাকেন। উনিও খুব বেশি চোটপাট কখনো করেননি আমাদের উপর। নম্র ভদ্র কালীধর বাবুর 3 কুলে কেউ নেই। আমরাই তার সহায় সম্বল সবই। এছাড়াও আছে আরো 2 জন। এই 2 জনকে নিয়ে আমাদের পরিবারে অশান্তি লেগেই আছে। অশান্তি কেন? কারণ আছে রুদ্রপ্রিয় বাবু, কারণ আছে। সাবিত্রী একজন বিধবা। আজ থেকে 10 বছর আগে একদিন আমার দাদা বলাই সাহা সাবিত্রীকে নিয়ে এসেছিল এই বাড়িতে। সঙ্গে ছিল তার 10 বছরের এক ছেলে। সাদা থান পরা মহিলাকে হঠাৎ করে ঘরে এনে দাদা বলেন, বাচ্চা নিয়ে এখন থেকে এই মহিলা এখানেই থাকবে। আমরা তো সবাই অবাক। কথা নেই বার্তা নেই,
এভাবে একজন বিধবা মহিলা আর তার বাচ্চাকে এই বাড়িতে থাকতে দেই কোন নিয়মে? তখন আপনার বাবা বেঁচে ছিলেন? হ্যাঁ, বাবা নিজেও অবাক হয়ে যায় তাদের দেখে। বাবার তখন বয়স হয়েছে। বাবা ওদের থাকতে দিতে আপত্তি জানায়। তখন দাদা আর বাবা আলাদা ঘরে কিছু একটা আলোচনা করে। তারপর দেখি বাবা বন্ধ ঘর থেকে কাঁদতে কাঁদতে এসে জড়িয়ে ধরেন সাবিত্রীকে, সঙ্গে তার বাচ্চাকেও খুব আদর করতে থাকে। আজ 10টা বছর হয়ে গেল। আমরা এখনো জানি না এই সাবিত্রী কে, তার ছেলে সতীনাথী বা কে। এখনো ওরা দুজন আমাদের কাছে অজানাই রয়ে গেছে। ভারী আশ্চর্যকাণ্ড তো। এরকমটা কখনো হয় নাকি? হঠাৎ বেমক্কা কেউ আপনাদের বাড়িতে থাকছে, অথচ আপনারা এখনো জানেন না তার পরিচয়। জিজ্ঞেস করলে কি বলতেন উনি? বাবার কড়া বারণ ছিল সেক্ষেত্রে। সাবিত্রীর মুখটাও এতটাই দুঃখী ছিল যে আমরা কেউ তাকে আঘাত করতে সাহস পেতাম না। দেখলেই মনে হতো এই বুঝি কেঁদে ফেলবে, চোখের টিউবওয়েল একটুতেই খুলে যেতে পারে। তবে আমরা সবাই একটা সন্দেহ করেছিলাম, বুঝলেন? কি সন্দেহ? আমরা সবাই ভেবেছিলাম এই সাবিত্রী বোধহয় দাদার প্রেমিকা। কিন্তু বছরের পর বছর কেটে গেল, অথচ দাদার সঙ্গে তার বিবাহ তো দূরের কথা, একটিবারও তাকে দাদার ঘরে যেতেও কেউ দেখেনি। ভালোবাসার মানুষকে বাড়িতে 10টা বছর কেউ রেখে দেয় বলুন? অথচ একবারও তার ধারে কাছে ঘেঁষে না। অথচ দাদার কিন্তু একটা মায়া ছিল ওর ওপরে। বাবা চলে যাওয়ার পর সাবিত্রীর সত্যিটা দাদাই আগলে আগলে রাখত। পাড়া প্রতিবেশীকে কি বললেন? পাড়ায় জানানো হলো গ্রামে ভিটেমাটি খুইয়ে এখানে চলে এসেছে আমাদের এক দূর সম্পর্কের বোন। তাকেই আপাতত এখানে থাকতে দেওয়া হয়েছে। কিন্তু ভেতর ভেতর আমাদের মন তো আর শান্ত হচ্ছিল না। সতীনাথ নিজের বাবাকে জানে না, সে কখনো তার বাবাকে দেখেইনি। ওরা খুলনা জেলায় নাকি থাকতো এতদিন, সেখানেই স্কুলে পড়াশোনা করেছিল। আমার স্ত্রী, এরপর রতনের বউ, সবাই অনেক খাইয়ে দাইয়েও ওর পেট থেকে কথা বের করতে পারেনি, বুঝলেন? ছেলেটা নিজেই যখন জানে না, তখন আমাদের আর কি বা বলবে? আমি আর রুদ্র একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আমাদের জন্য চা এলো। সুধীরবাবুর স্ত্রী 3 কাপ চা এনে রাখলেন টেবিলের উপর। আমরা যে যার মতো চায়ের কাপ তুলে নিলাম। চা শেষ করা অবধি রুদ্র একটাও কথা বলল না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা সুধীরবাবু, যদি ধরে নেওয়া যায় বিষক্রিয়ায় মৃত্যুর কারণ, তাহলে আপনার কাকে সন্দেহ হয়? মানে কে বলাইবাবুকে বিষ দিয়ে খুন করতে পারে? দেখুন, সত্যি বলতে দাদাকে যে কেউ খুন করতে পারে এমনটাই আমরা ভাবতে পারি না। তার মধ্যে যদি কাউকে সন্দেহ করার কথা বলেন, তাহলে আরোই বিচলিত হয়ে পড়তে হয়। দাদা গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন বটে, কিন্তু দাদাকে তার জন্য কেউ মেরে ফেলবে, এটা কি হতে পারে? সম্পত্তির জন্য তো খুন করতেই পারে, তাই না? আপনার দাদা মারা গেলে কার কাছে সম্পত্তি যাবে সেটা জানা মূল লক্ষ্য। কিন্তু বৃশ্চিক বাবু, এই বাড়ির সবাইকেই তো আমি ভালো করে চিনি। এতগুলো লোকের নাম বললাম আপনাকে, এদের কারোর পক্ষে ঠিক খুন করা সম্ভব নয়। মাফ করবেন, আমরা এমন অনেক কেস দেখেছি যেখানে সন্দেহ তালিকার নিচে থাকা লোকটাই শেষমেশ খুনি হিসেবে ধরা পড়েছেন, আর এখানে খুনি বিষের ব্যবহার করেছেন। ফলে ধরেই নেওয়া যায় সে অধিক রক্তপাত কিংবা বিভৎসতা চান না। যখন এরকম ধরনের কোনো খুন হয়, সেক্ষেত্রে মূলত খুনির চরিত্রের পরিপন্থী লোকেরাই যুক্ত থাকে। যদিও এগুলো কেবলমাত্র পূর্ব অভিজ্ঞতা থেকে বলা। আপনাদের বাড়িতে মহিলার সংখ্যাও তো কম নয়। না, তা কম নয়, কিন্তু আপনারা কি সন্দেহ করছেন এর সঙ্গে কোনো মহিলা যুক্ত আছে? হতেই পারে, আবার নাও হতে পারে। কি গো রুদ্র, তুমি কিছু প্রশ্ন করবে না? রুদ্র চুপচাপ আমাদের কথা শুনছিল। এবার বলল, একটা জিনিস আমি ভাবছি, এই সাবিত্রীর অতীতটা যে করেই হোক আমাদের জানতে হবে, আর ওনার সঙ্গে কথা বলাটাও দরকার। আচ্ছা, আপনার বাবা আর দাদার মৃত্যুর সঙ্গে সঙ্গে কি তাহলে সাবিত্রীর অতীতটাও মুছে গেল? আর কেউ জানে না তার আগের জীবনের কাহিনী? বোধহয় তাই। এখন সাবিত্রী নিজে না বললে হয়তো আমরাও কোনোদিনও জানতে পারবো না। বেশ, আজকে আর কথা বলবো না, আমি বরং কালকে আসবো, আগামীকাল।
আপনাকে টেলিফোনে জানিয়ে দেব কাদের কাদের দরকার। সাবিত্রী যতই ভঙ্গুর হন না কেন, এত বছর নিজের অতীতকে লুকিয়ে রাখার জন্য একটা শক্তিশালী চরিত্রের প্রয়োজন হয় বই কি। ঠিক আছে, আজকে আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, আমি বরং একবার লোকাল থানায় গিয়ে কথা বলে আসি। আজ তাহলে উঠলাম, নমস্কার। হাত জোর করে নমস্কার জানিয়ে আমরা দুজনে বেরিয়ে এলাম। একবার চোখ বুলিয়ে কয়েকজনকে দেখে নিলাম বেরোনোর সময়। রুদ্র বলল, একটা জিনিস লক্ষ্য করেছো? ভদ্রলোকের একটা ভর্তি সিগারেট টেবিলে পড়েছিল। একটা সিগারেটের বাক্স আবার অর্ধেক ফাঁকা, অথচ ঘরে অ্যাশট্রে দেখতে পেলাম না। চারিদিকে কোথাও কোনো অ্যাশট্রে নেই, অথচ উনি সিগারেট খেতেন। হয়তো অন্য কিছু অ্যাশট্রে হিসেবে ব্যবহার করতেন, কোনো টিনের কৌটো কিংবা তামার কৌটো, যেটা ফরেন্সিক বিভাগ নিয়ে গেছে। কিন্তু তাহলে ওই ছাইগুলো ওভাবে পড়ে থাকবে কেন? কোন ছাই? পুকুরের দিকে, জানলার গড়াদের বাইরের দিকে সিগারেটের ছাই পড়েছিল। যেভাবে পড়েছিল তাতে মনে হলো একসঙ্গে অনেকটা ছাই মিশ্রিত হয়ে পড়ে আছে। এটার অর্থ হতে পারে কেউ জানলা দিয়ে অ্যাশট্রেখানা ছুঁড়ে ফেলে দিয়েছে। আজব তো, এমনটা কেউ কেন করতে যাবে? জানি না বৃশ্চিক, তা জানি না, জানলে তো হয়েই যেত। আচ্ছা বৃশ্চিক, আমি চাই এই কেসটায় তুমিও একটা অবদান রাখো। আমি যখন আগামীকাল ওদেরকে জিজ্ঞাসাবাদ করব, তখন তুমি ওদের হাবভাবের দিকে নজর রাখবে। আর যদি মনে হয় কোনো দরকারি প্রশ্ন করা উচিত, তাহলে তুমিও প্রশ্ন করবে। আজকে তোমার এগিয়ে আসা দেখে আমার বেশ ভালো লেগেছে কিন্তু। ধন্যবাদ। আচ্ছা, তোমার কি মনে হয় শুধু সম্পত্তি এই খুনের আসল কারণ? হতেও পারে, আবার নাও হতে পারে। সম্পত্তি এইভাবে বড় ছেলের কাছে চলে গেলে বাকি দুই ভাই রেগে যাবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ বড় ছেলে ব্যাংকে চাকরি করতেন এবং ব্যবসার কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না। যদিও এক সময় তার কারণেই ব্যবসা বেঁচেছে, কিন্তু শুধু কি সেই জন্যই বড় ভাই সমস্ত সম্পত্তি পেল? নিঃসন্তান বড় ভাই চাইলে কাউকে না কাউকে সম্পত্তি দিয়ে যেতে পারেন। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত এটা জানা যে কেন বলাইবাবুকে তার বাবা সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন। তাহলে হয়তো অনেক কিছুই সামনে চলে আসবে। একটা রিক্সা ধরে মিনিট 10 মধ্যে আমরা পৌঁছে গেলাম থানায়। এই কেসের ভারপ্রাপ্ত অফিসার বিনায়ক মণ্ডল আমাদের খাতির করে বসতে দিলেন। চা আর বিস্কুটের ফরমাশ করলেন। যদিও এবার আমরা তার প্রস্তাব ফিরিয়ে দিলাম, পরিবর্তে ঠান্ডা লেবুর শরবত খেয়ে এই প্রখর রোদের ক্লান্তি থেকে একটু স্বস্তি পেলাম। তারপর বলুন রুদ্রপ্রিয়বাবু, আপনি কি খবর জানতে চান? না 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 না, তেমন কিছু নয়। শুধু এই কেস সম্পর্কে আপনাদের কি অভিমত সেটাই জানতে চাই আর কি। ডক্টর দেবদত্ত ভৌমিকের সঙ্গে কথা বলেছি। উনি সন্দেহ করছেন বিষক্রিয়ার ফলে হৃদযন্ত্র বিকলই মৃত্যুর কারণ। ভদ্রলোকের হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ ফোটানোর প্রমাণ পাওয়া গেছে। এবার পোস্টমর্টম রিপোর্ট এলে বলতে পারবো বিশদে। ওকে, বলাই সাহার ফ্যামিলি সম্পর্কে আপনাদের কি মতামত? এখনো অবধি আমরা ইন্টারোগেশন শুরু করিনি, তবে বাড়িতে যারা যারা আছে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে। ওদের ফ্যামিলির একটা লিস্ট তৈরি করে এনেছি, সকলের আঙুলের ছাপও নেওয়া হয়েছে। এখন দেখা যাক কেঁচো খুঁড়তে কোন কেউটে বের হয়। ওই বাড়ির সম্পর্কে আপনি কতটা কি জানেন আমি জানি না, তবে আমি যা যা জেনেছি সেটুকু আপনাদের বলছি। বলে রুদ্র সুধীর বাবুর থেকে শোনা সাবিত্রী এবং সতীনাথের ঘটনা জানালো সেই অফিসারকে। সেই সঙ্গে ওদের কাকার দিক থেকে ঝামেলাটাও সংক্ষেপে বলল। ওরে সর্বনাশ, এই ব্যাপার নাকি? আমার হাবিলদারকেও তো বোন বলেছিল ও নাকি বিধবা বোন নয়। এইবার তো কেস বেশ গোলমেলে লাগছে। কেসটা একটু গোলমেলে আছে সেটা সত্যি। আরো গোলমেলে জিনিস হলো সম্পত্তির ভাগাভাগিটা। বড় ছেলেকে সবটা দিয়ে যাওয়াটা আমার বেশ দৃষ্টিকটু লাগছে বটে। এছাড়াও ওনার তো অনেক টাকা ছিল বললেন। সম্পত্তি হাতানোটাই কি আসল উদ্দেশ্য? বলাই সাহা কি নতুন উইল করেছিলেন? খুনি সেটাই জেনে ফেলে তাকে খুন করলো? ঠিক এই প্রশ্নগুলোই আমার মাথায় ঘোরাফেরা করছে। এবার আমরা উকিল সুমন্ত দাশগুপ্তর কাছে যাব।
বেংটিং স্ট্রিটে ওনার চেম্বার। বাবা, এখানে কোনো উকিল পেলেন না? সেটাও আমায় ভাবাচ্ছে অফিসার, তবে না গেলে কিছুই বুঝতে পারবো না। আমরা এখান থেকে ওখানেই যাব, আর একটু নজর রাখবেন বাড়ির লোকগুলোর গতিবিধির উপর। আপনাদের কাছে সেরকম লোকের অভাব নেই নিশ্চয়ই? না, সে নেই। ঠিক আছে রুদ্রপ্রিয় বাবু, আপনার টেলিফোন নাম্বারটা আমায় দিয়ে যান। কোনো খবর পেলে আমি আপনাকে জানাবো। আর হ্যাঁ, আমাকেও জানাতে ভুলবেন না। বলে নম্বর আদান প্রদান করে আমরা বেরিয়ে এলাম থানা থেকে। বাইরে বেরিয়ে একটু আড়মোড়া কেটে বললাম, উফ, শরীরটা আগের থেকে নিঃসন্দেহে চাঙ্গা লাগছে রুদ্র। বোধহয় ওইসব কারিকারি ওষুধের চাইতে তোমার একটা কেস যথেষ্ট ছিল আমায় সারিয়ে তুলতে। তাই নাকি? আসলে সবই শরতের আবহাওয়ার ফলাফল। একটু কোথাও বসবে নাকি এখনই রওনা দেবে? বসার দরকার কি? আরে খুন হয়েছে একজন, আমরা বসে বসে গপ্প করবো এই সময়? এই চলো চলো, ট্রেন ধরতে হবে আবার। বেন্টিং স্ট্রিটে উকিল সুমন্ত দাশগুপ্তর চেম্বার খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হলো না। আমাদের কাছে যা খবর রয়েছে, ইনি নরেশ সাহা অর্থাৎ বলাই সুধীর এবং রতন সাহার বাবার উইল ড্রাফট করেছিলেন। আমাদের যেহেতু আগাম কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, তাই আমরা বাইরের বেঞ্চিতে কিছুক্ষণ বসলাম। দেখলাম কয়েকজন লোক এসে বসে রয়েছেন, সম্ভবত ক্লায়েন্ট হবেন, তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষার পর যখন চেম্বার ফাঁকা হলো, তখন আমরা ওনার চেম্বারে ঢুকলাম। বেশ ছিমছাম অফিস ভদ্রলোকের, বয়স 50-এর উপরে, মিষ্টভাষী তবে খেপে যান সহজে, শ্যামলা গায়ের রং, চুল উঠে মাথাটা একদম উল্টানো উনুনের মতো দেখতে লাগছে, নাকের উপর চশমা, আর টেবিলের উপর মস্ত ফাইলের পাহাড় নিয়ে বসে আছেন একটি গদি দেওয়া চেয়ারে। আমরা সামনের 2টো চেয়ার বাগিয়ে বসতেই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। বলুন, আপনাদের কি নিয়ে ঝামেলা? জমি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা নাকি? রুদ্র হালকা হেসে বলল, না না না, কোনো মামলা মোকদ্দমা নেই। আসলে আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম আর কি। কি মামলা নেই? শুধু গপ্প করতে এসেছেন? এই শুনুন, বেতার নাটক ফাটকে আমার কোনো ইন্টারেস্ট নেই। এমনিতেই কাজকর্মে বাতি জ্বলছে না, তার মধ্যে আবার লোকে গপ্প শুনতে আসছে, একেবারে পিগুলিয়া। দেখুন, গপ্প বলতে আমি পারি না। আমার জুনিয়র দেবাংশু ওখানে বসে আছে, ওর সাথে গপ্প করুন। ব্যাটা আবার ঘুমোচ্ছে। এই দেবাংশু, তুমি ঘুমোবে বলে এসেছো এখানে? হ্যাঁ, ভদ্রলোক বেশ রেগে গেছেন দেখে আমি আর রুদ্র দুজনেই বমকে গেলাম। ব্যাপারটা ভালো দিকে যাচ্ছে না বুঝে রুদ্র ওনাকে থামিয়ে বলল, আপনার কাছে বেতারের নাটক শোনার কোনো ইচ্ছে আমাদের নেই। আসলে আমি মিস্টার বলাই সাহার মৃত্যুর তদন্ত করছি, সেই জন্যই আপনার কাছে আসা। ভদ্রলোক এবার থেমে নাকের উপর চশমাটা তুললেন, আমাদের দুজনকে একবার ভালো করে দেখলেন। পুলিশের উর্দি কই? সিভিল ড্রেসে তদন্ত নাকি? না না, আমরা পুলিশ নই, আমরা প্রাইভেট ইনভেস্টিগেটর। বলাইবাবুর মেজো ভাই সুধীর শাহ আমায় অ্যাপয়েন্ট করেছেন। ও, পিআই? বাপ রে বাপ, বাঙালিরা আজকাল এমন ক্রাইম করতে শিখে গেল যে তার জন্য পিআই দরকার পড়ছে। হ্যাঁ, যাই হোক, বলুন কি জানতে চান? আপনি কি বলাই শাহর মৃত্যুর কথা জানতেন? হ্যাঁ, এই একটু আগে ফোন করে খবর দিয়েছে ওর ভাই সুধীর। জিজ্ঞাসা করছিল বলাই সাহার কোনো উইলপত্র আছে কিনা। আমাদেরও প্রশ্ন একই। বলাই শাহর উইলের সম্পর্কে আমরাও জানতে চাই। ও আচ্ছা, আপনার নামটা বলুন তো একবার। রুদ্রপ্রিয় গিরি, আর এ আমার সহকারী তথা লেখক বৃশ্চিক চ্যাটার্জি। এমন সময় পাশ থেকে ঘুমন্ত চেহারাটা কেমন গঙ্গাজল ছেটার পর মরা জেগে ওঠার মতো করে উঠে বসল। আরে, আপনি রুদ্রপ্রিয় বাবু? স্যার, আপনার মনে পড়ছে ওই কেসটা যেটাই আপনি হেরে গেছিলেন স্টেটের কাছে? আরে এত হেরেছি, তার মধ্যে এভাবে বললে কি মনে থাকে নাকি? কোনটা কথা বলছো? আরে, ওই বিলিয়ার্ডস ক্লাব মার্ডার কেসটা। হ্যাঁ, তাতে কি? ও হ্যাঁ, রুদ্রপ্রিয় গিরি নামটা ওখানেই শুনেছিলাম।
আপনি শামসুর আলমের কেসটা তদন্ত করেছিলেন না? আমার হেরে যেতে হয়েছিল শেষমেশ আপনার জন্য। রুদ্র হেসে বলল, আপনি ফৌজদারি মামলাতেও কাজ করেন? হ্যাঁ, ওই একটু আধটু করি আর কি। আচ্ছা, আমার যেটা জিজ্ঞাসা ছিল, এই বলাই সাহা কি মৃত্যুর আগে কোনো উইল করে গেছেন আপনার কাছে? না, বলাই সাহা কোনো উইল করে যাননি, তবে উনি চেয়েছিলেন উইল করতে। কিন্তু কিন্তু তার এই জীবনে হলো না। তাই নাকি? উনি উইল করবেন বলেছিলেন? তাও কদিন আগে? খুব রিসেন্ট, এই 1 সপ্তাহের মধ্যেই। এক রাতে টেলিফোন করে আমার খোঁজ খবর নিলেন, তারপর বললেন উনি একটা উইল করতে চান। হ্যাঁ, ওনার বাবার উইলও আমার তত্ত্বাবধানেই হয়েছিল। বলাইবাবু কাকে কাকে সম্পত্তির কি ভাগ দেবে বলে ভাবছিলেন সেটা আপনি জানেন? না, সেই নিয়ে কোনো কথা হয়নি আমার সঙ্গে, তবে হয়তো ওই বাড়ির কারো থেকে আপনি সে বিষয়ে জানতে পারেন। তাহলে এখানে এসে কোনো লাভই হলো না বলছেন? যদিও একটা লাভ হয়েছে, অন্তত এটা জানা গেল বলাইবাবু উইল করলে যাকে বঞ্চিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই এই খুনের সঙ্গে জড়িত। আচ্ছা, আপনি তো নরেশ সাহার উইল করেছিলেন, বলতে পারবেন নরেশ সাহা কেন তার বড় ছেলেকে সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন? এই কি কোনো বিশেষ কারণ ছিল? নরেশবাবু আমার সঙ্গে সেই বিষয়ে তেমন কিছু আলোচনা করেছেন বলে তো মনে পড়ে না, তবে উনি উইল করা নিয়ে খুব দ্বিধায় ছিলেন। দ্বিধায়? কেন? সেসব তো জানি না, তবে ওনার উইলে একটা বিষয় ছিল যা থেকে এখনো অনেক খেলা বদলে যেতে পারে। ডিটেকটিভ, আপনার এখানে আসা সম্পূর্ণ বৃথা হয়ে যায়নি। মানে হলো নরেশ সাহার তৈরি করা উইলের এমন শর্তসমূহ ছিল যে তার জন্য এখনো আমার একটা বড় কাজ বাকি আছে। আমি আর রুদ্র দুজনেই উত্তেজিত হয়ে উঠলাম। রুদ্র বলল, কি 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 জিনিস বলুন আমায়? তার মানে বলাই সাহার উইল না করা যেতে পারলেও তার বাবা নরেশ সাহার উইলের শর্ত এখনো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। একদমই তাই, তবে আমি আগামী পরশুদিন সাহা বাড়িতে গিয়ে উইল করে জানাবো। সে তো ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দুটি। এক, এই উইলের সমস্ত শর্ত কি আগে থেকে সাহা পরিবারকে জানানো হয়নি? না, নরেশ সাহা দুটি উইল এমনভাবে করেন যাতে প্রথম উইলে তিনি বড় ছেলে বলাই সাহাকে নিজের সমস্ত দায়ভার দেন এবং যতদিন পর্যন্ত বলাই সাহা বেঁচে থাকবে ততদিন সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তাকে নির্বাচন করা হবে। কিন্তু তার মৃত্যুর আগে তিনি যদি কোনো উইল না করে মারা যান তাহলে নরেশ সাহার দ্বিতীয় উইলটি প্রবেট করা হবে। তাই আমায় এখন দ্বিতীয় উইলের কাজে লেগে পড়তে হবে বইকি, কারণ আমার জ্ঞান মতে বলাই সাহা কোনো উইল না করেই মৃত্যুবরণ করেছিলেন। এ তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা মশাই। সেই উইলে কি আছে জানতে পারলেই বোধ করি কেসের সমস্ত জট খুলে ফেলা সম্ভব হবে। সেটা সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করছে। যাই হোক, আমার মনে হয় পরশুদিন ওই বাড়িতেই উইল টানাটা উচিত। উচিত বটে, কিন্তু এখন পুলিশ এই খবর পেলে আপনাকে বিরক্ত করবে। তার চেয়ে বরং আমাদেরই জানিয়ে দিন উইলের বিষয়বস্তু, তদন্তে সুবিধাও হবে আর খুনিও ধরা পড়বে শীঘ্রই। এত যখন জোর করছেন তখন ঠিক আছে, তবে এই উইল সম্পর্কে আপনারা যা জানলেন গোনা করেও পরশুর আগে কাউকে বলবেন না। হ্যাঁ, অবশ্যই, আপনাকে রুদ্রপ্রিয় গিরি কথা দিচ্ছে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, নরেশ সাহার উইল তৈরির সময় সাক্ষী কারা কারা ছিল? দাঁড়ান, একটু কাগজপত্র দেখতে হবে বলে ভদ্রলোক নিজের জুনিয়রকে দিয়ে অনেকক্ষণ খাটিয়ে বের করে আনলেন সমস্ত কাগজপত্র। তারপর চশমাটা নাকের উপর চেপে বললেন, নরেশ সাহার ডাক্তার তথা বন্ধু সুমিত ভদ্র আর সুরেশ সাহা। কি? সুরেশ সাহা মানে নরেশ সাহার ভাই? তিনি জানতেন এই উইলের ব্যাপারে? হ্যাঁ, উইলের ব্যাপারে জানতেন এবং দ্বিতীয় উইলেও ওরাই সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। বেশ, ঠিক আছে, আপনি উইলটা আমাদের একটু শোনান। উইল পাঠ শোনার পর আমাদের দুজনের চক্ষু চড়ক গাছ। দুজন একেবারে চুপটি করে বেরিয়ে এলাম ভদ্রলোকের চেম্বার ছেড়ে।
বাইরে একটা চায়ের দোকানে দুই ভাই সিগারেট ঠুসলাম ঠোঁটে। চায়ের পেয়ালা হাতে আসতেই খাওয়া আর ধোয়া একসাথে চলল। এতক্ষণ চুপ করেছিলাম আমরা। রুদ্র এবার মুখ খুলল। একদিনে এতটা প্রোগ্রেস লাস্ট কোন কেসে হয়েছিল বলে মনে পড়ছে না। আমিও সেই কথাই ভাবছিলাম, তবে প্রোগ্রেস যা হলো তাতে তো মাথাই ঘুরে গেল। রহস্য, নিশ্চয়ই গভীর একটা রহস্য। যাই হোক, এখন অন্তত আমরা জানি কোন পথে এগোলে সমাধান পাব। তবে তবে ক্ষান্ত দাও ভাই, আজকে আর পারছি না। একদিনে এত ধকল একটা লেখকের পক্ষে সইবে না। না না, আমাদের কাছে পরশু অব্দি সময় আছে। আগামীকাল একবার ওদের বাড়িকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আর আজকে সন্ধ্যাবেলাতেও একটু একটা কাজ এগিয়ে রাখবো। তাই আবার বেরোতে হবে আজকে? চলো চলো, এখন বাড়ি ফিরে ভরপুর বিশ্রাম নাও। সন্ধ্যাবেলা নয় দেখছি আমি। বাড়ি ফিরে বিশ্রাম তো নিলাম, কিন্তু ভরপুর নয়। রুদ্র চিন্তিত বদনে এদিক ওদিক ঘোরাফেরা করছে, কখনো বসে ভাবছে, আমিও নিজের মতো করে কিছু ভাবছি। এইসব চলতে চলতে প্রায় সন্ধ্যার দিকে রুদ্র আমায় খাতা বের করে বাড়ির নকশা তৈরি করতে বলল। থুড়ি বাড়ির সদস্যদের একটি নকশা। আমি বললাম, যখন একটা ক্লু পেয়েছি তখন সেটা খুঁড়লেই তো হয়। হয় বটে, তবে আজকে রাতে আর যখন বেরোচ্ছি না তখন একটু বাড়ির সকলের একটা তালিকা করে ফেলি। খাতায় লিখতে বসলাম আমি। একেবারে উপরে নরেশ সাহা এবং সুরেশ সাহা, তাদের উভয়ের স্ত্রী এবং সন্তান। নরেশ সাহার 3 সন্তান, যথাক্রমে বলাই, সুধীর এবং রতন। সুরেশ সাহার এক ছেলে ধীমান এখনো অবিবাহিত। বলাই সাহার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। সুধীর সাহার এক ছেলে এবং রতন সাহার 2 মেয়ে। এছাড়াও বাড়িতে রয়েছে পিস্তুত ভাই নবীন রায়, নরেশ সাহার বন্ধু কাম ব্যবসার খাতার দায়িত্বে বহাল কালীধর ব্যানার্জি, এবং এই বাড়ির সবচাইতে রহস্যময় 2 ব্যক্তি, সাবিত্রী ও তার ছেলে সতীনাথ। বাহ, একদম সঠিক খসড়া তৈরি হয়েছে। এখনো কারোর সঙ্গে কথা বলা হয়নি বৃশ্চিক। সকলের সঙ্গে একটু হলেও কথা বলা দরকার বটে। দাদাকে খুন করার অভিসন্ধি এখানে অনেকেরই থাকতে পারে, আবার এই অবিবাহিত ছেলেদের ব্যাকগ্রাউন্ডও জানা নেই। একবার সুরেশ সাহার বাড়িতেও যেতে হবে, জানতে হবে এই উইলের বিষয়বস্তু আর কে কে জানত। পরদিন সকাল রুটিন মতো খাওয়া দাওয়া স্নান টান সেরে আমরা হাজির হয়েছি পার্ক সার্কাসে সুরেশ সাহার বাড়িতে। দোতলা ছিমছাম একটা বাড়ি, বলার মতো এমন কোনো জিনিস চোখে পড়ে না। বাইরে একটা তুলসী মঞ্চ, সিঁড়ির পাশে ঝাঁটা, আর একটি সাইকেল শিকল দিয়ে বাঁধা। দরজায় কড়া নাড়তেই বাইরে বেরিয়ে এলেন একজন বছর 50-এর ভদ্রমহিলা। কৌতূহলী দৃষ্টিতে আমাদের দিকে চাইলেন। নমস্কার, আমি রুদ্রপ্রিয়গিরি, গোয়েন্দা। আমি বর্তমানে বলাই সাহার মৃত্যু তদন্ত করছি। এটা সুরেশ সাহার বাড়ি তো? হ্যাঁ, কিন্তু ও তো এখন বাড়ি নেই। বাড়ি নেই? কোথায় গেছেন? বাজারে গেছে, ফিরে আসবে এক্ষুনি। আপনার ভিতরে আসুন। আমরা দুজন চাতাল পেরিয়ে ভদ্রমহিলার দেখিয়ে দেওয়া ঘরে 2টি চেয়ারে বসলাম। চেয়ারের অবস্থা ভীষণ দুর্বিষহ, যে কোনো মুহূর্তে ভূমিষ্ঠ হতে পারি আর কি, তাই একটু সামনেই বসতে হয়েছে। আপনাদের দুধ চা চলে? হ্যাঁ, নিশ্চয়ই। 5 মিনিট বাদে আমাদের সামনে একটি ট্রে করে চা আর বিস্কুট নিয়ে উপস্থিত হলেন তিনি। 3 কাপ চা। ভদ্রমহিলা নিজেও একটা কাপ নিয়ে বসলেন আমাদের সামনের চেয়ারে। চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, আপনারা আশা করি আমার পরিচয় জানেন। আমি বললাম, হ্যাঁ, শুনেছি সুধীরবাবুর মুখ থেকে। বলাইয়ের মৃত্যুর খবরটা কালকেই পেলাম। এখন তো আমাদেরও অসুচ। ওই বাড়ির কারোর সঙ্গে আমাদের ঠিক সদ্ভাব নেই। আপনি কখনো যাননি ওখানে? হ্যাঁ, গেছি, তবে খুব কম। ওরা ঠিক আমাদের পছন্দ করে না, যদিও ওদেরই বা দোষ দিই কি করে। আমার স্বামী যা করেছেন। বলে কিছুক্ষণ চুপ করে থাকলেন। রুদ্র বলল, সুরেশবাবু কি এখন কোনো কাজ করেন? না, এখন বয়স হয়েছে, ছেলে ধীমানই এখন সংসারের হাল ধরেছে।
ও এখন অ্যাকাউন্টেন্ট পদে চাকরি করে একটি কোম্পানিতে। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করছি, অবশ্যই আপনি না চাইলে উত্তর দেবেন না, আমার কোনো বাধ্যবাধকতা নেই। সুরেশবাবুর কিংবা ধীমানবাবুর কি কোনো রাগ এখনো আছে এই বাড়ির উপর? দেখুন, বাবা কিভাবে ব্যবসা থেকে বের করে দিলে ছেলের রাগ হওয়াটাই স্বাভাবিক, সেদিক থেকে আমি জাস্ট জানতে চাইছি কেবলমাত্র। সুরেশের রাগ ছিল প্রথম দিকে, তারপর ওই সময়ের সঙ্গে সঙ্গে সবটাই মেনে নিয়েছে। আর ধীমান অমনধারা ছেলেই নয়। আপনারা ভাবছেন হয়তো অত পুরনো একটা কারণে আমার ছেলে তার বাবার প্রতিশোধ নিতে বলাইকে খুন করেছে, কিন্তু ধীমানকে দেখলে বুঝতেন ও অমন ছেলেই নয়। না না না, আমি তদন্তের খাতিরে একটু জিজ্ঞাসাবাদ করছি। এমনিতেই ওই বাড়িতে তো আর কম লোক নেই যাদের পক্ষে বলাই শাহকে খুন করা সম্ভব। কই গো, কোথায় তুমি? কারা এসেছে বাড়িতে? বলতে বলতে বাড়ির ভিতরে প্রবেশ করলেন একজন বয়স্ক ভদ্রলোক। হাতে বাজারের ব্যাগ, পরনে সাদা পাজামা পাঞ্জাবি, সাদা চুল, গোঁফ দাড়ি, আর গালের ডান দিকে একটা বড় জরুল ভদ্রলোকের মুখটাকে বড্ড তিরিক্ষে মেজাজের করে তুলেছে। কি ব্যাপার, আপনারা কারা? আগে নমস্কার, আমি ডিটেকটিভ রুদ্রপ্রিয় গিরি। আপনার বড় ভাইপো বলাই শাহর কেসের অনুসন্ধান করছি, সেই জন্যই আপনার কাছে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। আমি একটু বাজারে গিয়েছিলাম আসলে। হ্যাঁ, শুনলাম আপনার মিসেসের থেকে। আপনি একটু বিশ্রাম নিয়ে নিন, আমরা এখানেই আছি। না, বিশ্রামের আবার কি আছে, বলুন বলাইয়ের ব্যাপারে কি জানতে চান? আগেই জানিয়ে দিচ্ছি, গত কয়েক বছর, কয়েক বলতে তাও অনেকগুলো টিকেট, আমি ওদের ব্যাপারে সম্পর্কে কিছুই জানি না। সে সম্পর্কে আমার অবগত। আমি মূলত এমন একটি বিষয় সম্পর্কে জানতে কৌতূহলী যাতে আপনার জ্ঞান থাকা স্বাভাবিক। তাই নাকি? কোন জিনিসের কথা বলছেন? আপনার দাদা নরেশ সাহার উইল। ভদ্রলোক এই শুনে খানিক থম মেরে গেলেন, মাথাটা নিচু করে বললেন, কাল থেকেই আমার মাথায় এটা চলছিল। বলাই মৃত্যুর পর সেই উইল কার্যকর হবে এমনটাই কথা ছিল, কিন্তু আমি জানতাম না বলাই ইতিমধ্যেই কোনো উইল করেছে কিনা। না, উনি কোনো উইল করার আগেই বিদায় নিয়েছেন, তাই এখন দ্বিতীয় উইলখানেই লাগু হবে। আচ্ছা, আপনি কি উইলের বিষয়বস্তু জানতেন? হ্যাঁ জানতাম। বলাই, আমি, ডাক্তার, দাদা, এই চারজন জানতাম উইলে কি লেখা আছে। আপনারা চারজন ছাড়া আর কেউ জানতো না? না, আর কেউ না। আপনি কাউকে বলেছিলেন? কাকপক্ষীতেও নয়। ওই বাড়ির আশ্রিতা সাবিত্রী এবং সতীনাথ সম্পর্কে আপনার কিছু জানা আছে? আপনি যেই তিমিরে, আমিও সেই তিমিরে। দাদাকে জিজ্ঞেস করেছিলাম এই উইলের অর্থ কি, ওরা কে, কিন্তু দাদা একেবারেই বলতে চায়নি। আমার কাছেও তাই ওটা একটা বড় রহস্য। আপনি কি কিছু আন্দাজ করতে পারেন কি? আন্দাজ? না, সাবিত্রী মেয়েটার অতীত সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে সাবিত্রীর ছেলে সতীনাথের সঙ্গে একজনের মুখের বড্ড মিল আছে। এই সেদিনই দেখলাম তাকে রাস্তায়, দেখেই কেমন যেন চমকে গিয়েছিলাম। তারপর তার সঙ্গে সাবিত্রীকে দেখে বুঝলাম এই হলো সতীনাথ। আমি সত্যি জানি না রুদ্রপ্রিয় বাবু এসবের অর্থ কি। তাই নাকি? কার মুখের সঙ্গে মিল পেয়েছেন? আমার ছোট ছেলে যেমনটা দেখতে ছিল অনেকটা সেরকমই সাইড ফেস হয়েছে সতীনাথের। এই কথা যদি আমি আমার বউকে বলতাম তাহলে বুঝতেই পারছেন কি কাণ্ডটাই না হতো। আপনি আপনার ছেলেবেলার মুখের মিল পেয়েছেন জন্ম পরিচয় না জানা ছেলেটার সঙ্গে? ব্যাপারটা মোটেই আপনার মিসেসের জন্য সুখবর নয়। তাই তো কিছু বলতে পারিনি কাউকে, এই প্রথম আপনাকে বললাম। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজের যৌবন বয়সে এমন কিছু করিনি যার জন্য এমনটা হতে পারে। আর ওই পুচকে ছেলের বয়স কতই বা, আমার তখন ছেলে পুলে হয়ে গিয়েছিল। আমি কিন্তু কোনোভাবে সাবিত্রীর সঙ্গে যুক্ত নই। বলাই শাহকে ওই বাড়িতে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? আপনি তো উইল পড়েছেন, সেই ভিত্তিতেই জিজ্ঞেস করছি। উইল অনুযায়ী মৃত্যু বলাই শাহার নয়, হওয়া উচিত ছিল সাবিত্রী আর সতীনাথের। কিন্তু বলাইয়ের যখন খুন করা হয়েছে তখন আমার আর কিছু বলার নেই।
আমি অত মাথা খাটিয়ে কাজ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে উঠি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুরেশবাবু, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দরকার পড়লে আবার আপনার দ্বারস্থ হবো। হ্যাঁ, নমস্কার। বাইরে বেরিয়ে রুদ্রকে বেশ ফুরফুরে লাগলো। মিটিমিটি হেসে বলল, কি আজব দুনিয়া। হঠাৎ করে একজন প্রৌঢ় ব্যক্তি দেখলেন অবিকল তার মতোই দেখতে একটা ছেলে রাস্তায় ঘোরাফেরা করছে। তার কৌতূহল হওয়ার পরই তিনি দেখলেন বাচ্চাটির সম্পর্কে তিনি জানেন, কিন্তু এই আশঙ্কার কথা স্বীকার করলেই তার উপর সন্দেহ আসবে। ব্যাপারটা চিন্তা করেই হাসি পাচ্ছে। এই রুদ্র, আমার তো মনে হচ্ছে এই সুরেশ সাহাই কোনো গ্রামে গিয়ে এই কীর্তি ঘটিয়েছেন, পরে সে কথা জানতে পেরে কাকার কুকর্ম ঢাকতে বাচ্চা সমেত তাকে বাড়িতে নিয়ে আসেন বলাই সাহা। খুব একটা মন্দ স্টোরি লাইন নয়। তবে বলাই সাহা সতী সাবিত্রীকে কেন সুরেশ সাহার বাড়িতে আনলেন না? আর যদি লোকলজ্জার ভয় থাকতো তাহলে আলাদা করে সুরেশ সাহাকে দেখাতেন একদিন সাবিত্রী এবং সতীনাথের চেহারা। কিন্তু তা না করে বেমালুম নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং নরেশ সাহা অমন মারাত্মক একটি উইল করলেন যাতে স্পষ্ট বোঝা যায় সুরেশ সাহা নয়, এই সাবিত্রীর উত্থানের পেছনে সরাসরি রয়েছেন নরেশ সাহা। উইলখানা যদিও পার্থক্য গড়ে দিচ্ছে, কিন্তু তবু একটা প্রশ্ন, সুরেশবাবু নিজের মুখাবয়বের সঙ্গে অমন মিল পেলেন কি করে? খুবই সহজ উত্তর। দেখো, তুমি যখন ছেলেবেলায় বাবা মায়ের সঙ্গে কোনো আত্মীয়ের অনুষ্ঠানে যেতে, তখন সবাই ধরে ধরে একটাই কথা জিজ্ঞেস করতো, তোমায় কার মতন দেখতে হয়েছে বলো তো? কেউ বলতো পিসির মতন, কেউ বলতো মাসির মতন, কেউ বলতো কাকা জ্যাঠা ইত্যাদি ইত্যাদি। যদিও খুব কম ক্ষেত্রেই মায়ের বাড়ির রেফারেন্স ব্যবহার করা হয়, পুরুষতান্ত্রিক সমাজ না। যদিও এই রিসেমব্লেন্স জিনিসটা বড্ড মিষ্টি, বুঝলে বৃশ্চিক। জিনের আছার খেয়ে আমরা নিজেদের মতন স্বতন্ত্র দেখতে হলেও পূর্বপুরুষের ছায়া মুখে ফুটে ওঠে। তাই শুধু বাবার মতোই দেখতে হবে এমনটা নাও হতে পারে। তার মানে এটা স্পষ্ট, এই সতীনাথ আসলে এই সাহা বাড়িরই ছেলে। একদম অন পয়েন্ট। এবার সাবিত্রীর অতীত উত্থান করলে পরেই আমাদের কেসে অগ্রগতি সম্ভব হবে। আর এতক্ষণ একটা দিকে আমি বেশি ফোকাসড হয়েছিলাম, এখন সুরেশবাবু আমায় অন্যদিকে চালান করলেন। এই খুন যদি সম্পত্তির জন্যই হতো তাহলে খুন হওয়া উচিত ছিল সাবিত্রী এবং তার পুত্র সতীনাথের, কিন্তু খুন হলো কে? বলাই সাহা। ভদ্রলোক স্পষ্ট জানিয়েছিলেন বলাই সাহার খুন সম্পত্তির কারণে হতে পারে না। তার মানে বলছো অন্য কোনো ঘটনা? হতেই পারে, আবার নাও হতে পারে। আপাতত আজকের বাকি কাজটা তুলে রাখি, চলো যাওয়া যাক 42 নম্বর পালডাঙ্গা লেনে। হই হই রবে যখন গোটা বাংলা মাততে চলেছে, তখনই সাহা পরিবারে নেমে এসেছে এক গাঢ় তমসার ছায়া। বাড়িতে বেশ কিছু আত্মীয়ের পা পড়েছে বটে, তবে সুধীরবাবুর তত্ত্বাবধানে আমাদের জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা হয়েছে। এক এক করে জেরা পর্ব চলবে। বাড়িতে সকলেই আপাতত উপস্থিত আছে। মূলত এই পরিবারের যে খসড়া গতকাল বাড়িতে বানিয়েছিলাম তাদেরই প্রশ্ন করা হবে। আমাদের সামনে চলে এলো 2 কাপ চা আর বিস্কুট, সঙ্গে কিছু মিষ্টান্ন। প্রথমেই ঘরে এলেন রতন সাহা, বাড়ির ছোট ছেলে। নমস্কার রতনবাবু, গতকাল আপনি বোধহয় খুব ব্যস্ত ছিলেন, তাই কথা বলা হয়নি। হ্যাঁ, সে একটু ছিলাম। আপনার দাদার সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? ভালোই, খারাপ কেন হবে? ও পড়ে থাকতো শেয়ার মার্কেট, ব্রোকার এসব নিয়ে, আর আমরা পড়ে থাকতাম ব্যবসা নিয়ে। খাওয়াটাও তো ওপরে গিয়ে দিয়ে আসতে হতো। বলতে পারেন দেখা সাক্ষাৎ হতোই না। ও, আপনার বাবা কেন সমস্ত সম্পত্তি আপনার দাদাকে গিফট করে যান? জানি না। যে 2 ভাই মুখে রক্ত তুলে ব্যবসা দেখলাম, তাদের কানাকড়ি না বুঝিয়ে দিয়ে দাদাকে সমস্ত সম্পত্তি অর্পণ করে বাবা যে কি মহৎ কাজ করতে চেয়েছেন তা আমি সত্যিই জানি না। আপনার কি এই নিয়ে ক্ষোভ ছিল দাদার উপরে? থাকবে না বলুন তো, থাকবে না? আমার দুটো কন্যা সন্তান আছে, খরচ তো কম হয় না তাদের ওপর। ছোট থেকে ব্যবসার পেছনে খেটে এইটুকু পাওনা নয় আমার। দাদা কোনোদিন ব্যবসার একটা খাতা উল্টে দেখেছে? জানতো গত বছরের প্রোডাকশন থেকে এই বছর কত কমেছে? বাদ দিন, সবার বলে কি হবে, লোকটা চলেই গেছে যখন। আপনার দাদার মৃত্যুর পরে
সব সম্পত্তি তো আপনাদেরই পাওয়ার কথা। তাই হবে কি? কালকে তো শুনলাম আর একটা উইল আছে বাবার। আমি শিওর ওখানেও আমরা বঞ্চিত। এরপর যদি বাড়ি ছেড়ে দিতে বলে তাহলে আমরা কোথায় যাব বলতে পারেন? কি দোষ করেছি বলুন তো? হ্যাঁ, কি দোষ করেছি? কিন্তু সেই উইলের কথা তো আগে জানতেন না, গতকাল বেলায় জেনেছেন। খুন হয়েছে পরশু রাত কিংবা কাল ভোরে। এই উইল না থাকলে তো আপনারা দুই ভাই সমানভাবে সম্পত্তির মালিক হতেন। এই এই মশাই, এই মশাই, আপনি কোথাকার ঝোল কোথায় টানতে চাইছেন বলুন তো? বেশি দূর নয়, খুব সামান্য। আচ্ছা, ওই দিন রাতে আপনি কি করছিলেন? কাজ থেকে ফিরে ক্লান্ত ছিলাম, হাত পা ধুয়ে শুয়ে পড়েছিলাম। আমার অত রাত অবধি জেগে থাকা পোষায় না। তার মানে ঘুমিয়ে পড়েছিলেন? এখন রাতে বউয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটালে সেটাও বলতে হবে নাকি? আচ্ছা, অন্য প্রশ্ন, এই সাবিত্রী এবং সতীনাথ সম্পর্কে আপনার কি বক্তব্য? কোনো বক্তব্য নেই। সতীনাথ খুবই ভালো ছেলে, ব্যবসার দায়ভার একটু একটু করে সামলাচ্ছে। ওকে আমি যথেষ্ট স্নেহ করি, বুদ্ধিমান, বিচক্ষণ, অঙ্কে ভালো, লিডারশিপ স্কিল আছে। কিন্তু ওর মাকে আমি মোটেও পছন্দ করি না। কেন? এমনটা কেন? এমনিই করি না। ওর মা একটা পুরুষ ভোলানো ডাইনি। সাদা শাড়ি পরে ঘরময় ঘুরে বেড়াবে আর পুরুষদের দৃষ্টি আকর্ষণ করবে। ওদের অতীত সম্পর্কে জানার কোনো কৌতূহল আমার নেই, তবু আমি হলপ করে বলতে পারি ওই মাগি একটা পুরুষের রক্তচোষা ডাইনি ছিল। বুঝলাম। ঠিক আছে, আপনি আপাতত যেতে পারেন। আপনার স্ত্রী আর সুধীরবাবু স্ত্রীকে একটু একসঙ্গে পাঠিয়ে দেবেন। ভদ্রলোক বেরিয়ে যেতেই আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এবার দুজনকে একসঙ্গে বসিয়ে জেরা করবে কেন? একসঙ্গে বসে করব কারণ খাবার দাবার নিয়ে এদের মধ্যে কেউ একটা বেভাস বললে অন্যজন ঘাবড়ে যাবে কিংবা সত্যি বলে দেবে। অন্তত ইঞ্জেকশন ফোটানোর আগে যদি ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়ে থাকে খাবারের মাধ্যমে, সেটাও তাহলে এই মর্মে বেরিয়ে পড়বে। যদিও পোস্টমর্টম রিপোর্ট না পাওয়া অবধি তাতে শিলমোহর দিতে পারছি না। ঘরে প্রবেশ করলেন দুজন ভদ্র মহিলা। আমাদের সামনে দুটি চেয়ার দখল করে বসলেন। আমি এবারেও সেই ভাঙা চেয়ারেই নিজের শরীর রেখেছিলাম। ভয় হয় এই বুঝি ভেঙে যায়। যাই হোক, রুদ্র প্রশ্ন পর্ব শুরু করল। আপনাদের দুজনকে একসঙ্গে ডেকেছি যাতে সময়ও বেঁচে যায় এবং একসঙ্গে আপনারা মিলিতভাবে একটা থিওরি দিতে পারেন। বলাই সাহা কেমন মানুষ ছিলেন? দুই বউ একে অপরের দিকে তাকালেন, তারপর বাঁ দিকের জন বললেন, যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকেই দেখেছি দাদা খুব ব্যক্তিগত মানুষ। মানে সবটা কেমন চেপে চেপে রাখেন, বেশি হাহাহিহি করেন না, নিজের মতো ঘর বন্ধ করে থাকেন, কারোর সঙ্গে আদেখলাপনা করেন না। এই দিদি, তোমার তো আমার আগেই বিয়ে হয়েছে, তুমি বলো না। হ্যাঁ, মানে ছোট যা বললো তাই আমারও কথা। দাদা খুবই চাপা লোক। বুঝলাম। তা ওনার চরিত্র ভালো ছিল? হ্যাঁ, স্বভাব চরিত্র ভালোই ছিল, তবে ওই সাবিত্রীকে নিয়ে আমাদের একটু সন্দেহ ছিল। সন্দেহ থেকে কিছু জানতে পেরেছেন? না, পারিনি। পাকাল মাছের মতো বারবার পালিয়ে যায় মা আর বেটা। জিজ্ঞেস করলে কিচ্ছুটি বলে না। আমাদের বাড়িতেই থাকবে, পড়বে, অথচ আমাদেরকেই কিছু জানাবে না। সেই তো বলি, তবে ছেলেটা কিন্তু খুব ভালো। আমার তো দুই মেয়ে, ওকে নিজের ছেলের মতো করেই দেখেছি। আপনারা তাহলে কেউই সাবিত্রীর প্রতি সন্তুষ্ট নন, তাই তো? আপনি এই বাড়ির লোক হলে আপনিও হতেন না। কাজে খালি ফাঁকি দেয়, চুপচাপ বসে থাকে ঘরে, একটা কুটো নাড়তে চায় না। ভাব এমন যেন সত্যিকারের এই বাড়ির বিধবা মেয়ে। আরে মশাই, কার সঙ্গে কি করে বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে এসেছে সেটাই আমরা জানি না। ওকে দেখলেই তো আমার রাগ ধরে, একেবারে পাটরা নিয়ে। এখন দাদাও নেই, বাবাও নেই, কাজ করবি না তো একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বুঝলাম। আচ্ছা, আপনারা তো জানেন বলাইবাবুর মৃত্যু হয়েছে বিষক্রিয়া। উনি কি খেয়েছিলেন তার আগে রাতে? ভাত, ডাল, পটলের দোরমা, কচুর শাক, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, ওটাই তো আমরা সবাই খেয়েছি। কিন্তু তবুও আপনারা বেঁচে আছেন, এটাই যা পার্থক্য। ঠিক আছে, আর আপাতত কিছু জানার নেই। ও হ্যাঁ, আরেকটা কথা,
ওই রাতে আপনারা কোনো সন্দেহজনক কিছু দেখেছিলেন? না, আমি তো কিছু দেখিনি। দিদি, তুমি দেখেছো? না, সন্দেহ করব কিসে? আরে দাঁড়ান দাঁড়ান, একটা জিনিস আমার কেমন একটা লেগেছিল বটে। কি বলুন? রাতে খুব গরম লাগছিল বলে একটু ছাদে উঠেছিলাম। আমি মাঝে মাঝেই উঠি, গরমে ঘুম না এলে ছাদে গিয়ে একটু হাওয়া খাই। বাপরে, আপনার তো খুব সাহস আছে মানতে হবে। সে একটু আছে, ওইসব ভূতের ভয়টাই আমার নেই, কোনো কালই ছিল না। তো ছাদে উঠে দেখি সতীনাথ দাঁড়িয়ে আছে চুপচাপ, পিছন ফিরে। আমি ওকে ডাক দিতেই কেমন যেন চমকে উঠলো, বললো গরম লাগছে তাই হাওয়া খাচ্ছে। 2-4টে কথা বললাম, তারপর নেমে এলাম। এর আগে কখনো সতীনাথকে হাওয়া হতে দেখেছেন এভাবে? না, মনে তো পড়ে না। সিঁড়ি দিয়ে নামার সময় বলাই বাবুর ঘরে উঁকি মেরেছিলেন? না না, নেমে এসেছিলাম তাড়াতাড়ি করে। বেশ, আপনারা এখন উঠতে পারেন। আর কালীধর বাবুকে একটু পাঠিয়ে দেবেন দয়া করে। ওনারা দুজন বেরিয়ে গেলে বয়স্ক কালীধর বাণুজ্যের প্রবেশ হলো এই ঘরে। নমস্কার নমস্কার, আমি কালীধর ব্যানার্জি। হ্যাঁ নমস্কার কালীবাবু, আপনি তো ব্যবসার খাতাপত্র সামলাতেন শুনলাম। আগে হ্যাঁ, নরেশ আমার বন্ধু ছিল, ওর সময় থেকেই আমি এই কাজে বহাল আছি। ব্যবসা সম্পর্কে দুই ভাই সুধীর আর রতনবাবুর ভূমিকা কেমন অনুভব করেছেন? ভালোই, তবে ওদের বাপের মতো নয়। ওর বাপ ছিল ভীষণ কঠোর একজন লোক, ছেলেরা তার তুলনায় একটু দুর্বল। ব্যবসার খাতার উপর ওদের নজর ছিল নাকি সেখানে আপনার একারই চলাচল ছিল? দেখতো মাঝে সাঝে, ওরা আসলে আমাকে খুব শ্রদ্ধা আর বিশ্বাস দুটোই করে, সেই জন্যেই। ব্যবসার খাতা কি পুলিশ নিয়ে গেছে নাকি নেয়নি? না, এখনো তো নেয়নি। আপনার পরিবার পরিজন বলতে কেউ কি আছে? না স্যার, কেউই নেই। আমি একলা মানুষ পড়ে আছি এই বাড়িতে আশ্রিত হয়ে। বুঝলাম। বলাই সাহের মৃত্যুর পেছনে ব্যবসায়িক কোনো কারণ থাকতে পারে, মানে জানেন, কিংবা কেউ অর্থনৈতিকভাবে সফলতা পেতে পারে? দেখুন, সেভাবে দেখতে গেলে রাগের মাথায় খুন সবারই চাপতে পারে। রতন একটু রকচটা ছেলে, কিন্তু ওকে সেই জন্যে খুনই তো বলে দিতে পারি না। এখন ব্যবসার দায়িত্ব ওদের উপর, তবে ব্যবসার মালিকানা দাদার হাতে। 2-2 4 যদি করা যায়, আপনারা গোয়েন্দা মানুষ, আপনারাই করতে পারবেন। তার মানে আপনার সন্দেহ রয়েছে। আর এই সাবিত্রী এবং সতীনাথ সম্পর্কে কি ধারণা? সাবিত্রী বেশ রহস্যময়ী একটি নারী। আমি আজ পর্যন্ত ধরতে পারিনি ও আসলে কে। এই বাড়ির মেয়ের মতো বিচরণ করলেও আসলে ও যে একটা আশ্রিত ছাড়া কিছুই নয়, সেটা বারংবার বুঝিয়ে দেয় মেজ বউ আর ছোট বউ। সাবিত্রী কিন্তু তাদের একেবারেই পাত্তা দেয় না। তবে এখন মনে হয় ওদেরকে সমীহ না করে চললে সাবিত্রী এই বাড়িতে টিকতে পারবে না। ওর ছেলে সতীনাথ কিন্তু খুবই ভালো ছেলে, বাধ্য, পরিপক্ক, মিষ্টি ভাষী একটা ছেলে, ব্যবসার কাজেও যথেষ্ট দক্ষ। ধন্যবাদ কালীবাবু আপনার সময়ের জন্য। আপনি একবার নবীন রায়কে ডেকে দিন। আগে নবীন তো সবে মাত্র বেরিয়ে গেল একটা কাজে, বলল যেতেই হবে, তারা আছে, একটা টেলিফোন এসেছিল। আচ্ছা বেশ, তাহলে সতীনাথকে পাঠিয়ে দিন। সতীনাথের মুখে একটা সারল্য আছে, ভুরু ঊর্ধ্বমুখী, ভাষা ভাষা চোখ, আধা শক্ত চোয়াল আর বাটি ছাড় দেওয়া চুল, একটা হলুদ জামা আর খাঁকি প্যান্ট তার পরনে। চেয়ারে বসতে পারো সতীনাথ। সে চেয়ারে বসল, একবার আমার দিকে আরেকবার রুদ্রর মুখের দিকে তাকালো, ঠোঁট ঈষৎ বর্ধিত করে হাসি হাসি মুখ করার চেষ্টা করল। শাহবাড়ির ব্যবসা কেমন চলছে? তা ভালোই চলছে। আচ্ছা সতীনাথ,
তোমার সঙ্গে পরিবারের সকলে কেমন ব্যবহার করেন? ভালোই ব্যবহার করে সবাই। এই বাড়ির ছেলের মতো দেখে। মেজ মা, ছোট মা, মামারা সবাই আমায় স্নেহ করে। আর তোমার মাকে? ছেলেটা যেন চুপ করে গেল, নিচের ঠোঁটখানা একবার কামড়ে নিয়ে বলল, মাকে অপছন্দ করে। কারণ না আমিও ঠিক জানি না, তবে এতে মায়েরও দোষ আছে। যত যাই হোক, আমরা এই বাড়ির আশ্রিতা, আমাদের সেইভাবেই থাকা উচিত। কেন যে মা এই বাড়ির 8-5টা সদস্যের মতো হাবভাব দেখায় আমি জানি না। আমি যদিও ওদের সবাইকে শ্রদ্ধা করে চলি, যে যখন যা বলে করে দিই। বলাইবাবুর সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল, তবে বড় মামার ব্যবসার ব্যাপারে উদাসীন থাকায় বাকি দুজনের সঙ্গেই আমার কথাবার্তা হতো। শেষ কবে কথা হয়েছে বলাইবাবুর সঙ্গে? ওই 4-5 দিন আগে। কি নিয়ে কথা হয়েছিল? এমনি ব্যবসা নিয়ে, মায়ের শরীর নিয়ে, আমার হাতে টাকা পয়সা আছে কিনা ওই তা নিয়ে। উনি তোমায় হাত খরচ দিতেন? হ্যাঁ দিতেন, তবে কাউকে জানাতে বারণ করেছিলেন, তাই আমিও কাউকে বলিনি। বলাই সাহার মতন এমন সৎ চরিত্রবান ন্যায়পরায়ণ মানুষের এরকম একটা খুন ঘটে গেল, সেটা ভারী আশ্চর্যের বিষয়। এবার দেখলাম ছেলেটা যেন খোলস ছেড়ে বেরিয়ে এলো, কেমন রাগী ভঙ্গিমায় বলল, সৎ চরিত্রবান? উনি আর যাই হোক না কেন চরিত্রবান ছিলেন না। কি চরিত্রবান ছিলেন না বলাইবাবু? কেন সতীনাথ? আগে মানে কিছু না। আমি আসলে মামার মৃত্যুতে একটু ঘেঁটে আছি। বেশ সতীনাথ, আমায় এটাই জানো, বলাই সাহার সঙ্গে তোমার প্রথমবার কবে পরিচয় হয়? যতদূর জানি তখন তোমার বয়স 9-10 বছর ছিল হয়তো, তাই এটুকু তো মনে থাকার কথা। সতীনাথ কেমন যেন কুঁকড়ে গেল, 2-3 বার ঢোক গিলে বলল, আমার ঠিক মনে নেই, তখন আমি ছোট ছিলাম। মনে নেই নাকি বলতে চাও না? ঠিক আছে, না চলে নাও বলতে পারো। আচ্ছা, তোমরা থাকো কোথায়, মানে থাকতে কোথায়? চট্টগ্রাম। ওখানে পড়াশোনা করতে নিশ্চয়ই? হ্যাঁ করতাম, খুব কষ্ট করে থাকতাম ওখানে। এত বছর বাদেও তুমি জানো না কেন তোমায় আর তোমার মাকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল? না জানি না। তোমার বাবা কি এখনো বেঁচে আছেন? জানি না, বাবাকে কখনো দেখিনি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে বই কি। গতকাল রাতে তোমার ছোট মামি রাত্রিবেলা একবার বাথরুমের জন্য নেমেছিলেন একতলায়। তখন লক্ষ্য করেছিলেন তোমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। তুমি কোথায় ছিলে কাল রাত্রিবেলা? আমি তো ঘরেই ঘুমোচ্ছিলাম। মামি হয়তো ভুল দেখেছিলেন, কিন্তু মামি নিচতলায় এসেছিলেন কেন? কারণ উপরের বাথরুমে অন্য কেউ ছিল। তুমি সত্যি রাতে কোথাও বের হওনি? না বলছি তো, আমি ঘরেই ছিলাম, হয়তো কখনো বাথরুমের জন্য বেরিয়েছিলাম। তাহলে নিশ্চয়ই নিচের ঘরের বাথরুমও বন্ধ পেতেন তোমার কাকিমা। ঠিক আছে সতীনাথ, তুমি এবার যেতে পারো। আর তোমার মাকে এবার একটু পাঠিয়ে দাও। সতীনাথ বেরিয়ে গেলেই আমি রুদ্রকে চেপে ধরলাম। এই ছোট বউ কখন বলল রাতে ওর ঘর বন্ধ দেখেছে? ওটাও তো মিথ্যে বলেছি। দেখো, ওই সময় যদি সতীনাথ একান্তই সতীপনা করতো তাহলে সে নির্ঘাত স্বীকার করত ছাদে যাওয়ার কথা। তাই ওই মিথ্যের আশ্রয় নিলাম ওর বয়ান নিতে। আচ্ছা, এবার একটা প্রশ্ন যোগ করতে পারো ওর মায়ের ক্ষেত্রে। ওর মাকে চট্টগ্রামের স্থানীয় অ্যাকসেন্টে কথা বলতে বলবে। বেশ খাসা বলেছো বৃষ্টি। এই 1 মিনিট, কে ওখানে? সঙ্গে সঙ্গে দেখলাম পর্দার আড়াল থেকে খুব দ্রুত নূপুর পরিহিত একজোড়া পা পালিয়ে গেল। বুঝতে অসুবিধা হলো না রতন সাহার 2 মেয়ের মধ্যে কেউ একজন। সঙ্গে সঙ্গে ঘরের বাইরে দেখতে পেলাম বহু প্রতীক্ষিত সেই মুখখানি, টানটান উজ্জ্বল চামড়া, বয়স বোঝার উপায় নেই, যেন সাক্ষাৎ কোনো রক্তচোষা ডাইনি অন্যের রক্ত পান করে নিজের বয়স ধরে রেখেছেন। নিজের 20তেই যেন আটকে রয়েছেন বয়স 45-এর এই মহিলা। লম্বা,
টিকালো নাক, টানা টানা আঁখি জোড়া, শিল্পীর আঁচড় কাটা ভুরু, সব মিলিয়ে একেবারে তাক লেগে যাওয়ার মতন মিষ্টতা। এমন জাদুকরী লালিত্য দেখলে আমার অভ্যন্তরের সতেজ তরুণ কবিত্ব ফুলে ফেঁপে ওঠে। ভদ্রমহিলা শিষ্টতা বজায় রেখেই শাড়ির আঁচল টেনে আমাদের সামনে বসলেন। মিষ্টি নম্র কণ্ঠে বললেন, বলুন। না, কোনো আভিজাত্য গুরুগম্ভীর ভাব, না কুঁচু অকর্মণ্য পাটরানির স্বভাব কি গো দংশনী। একেবারে নির্ভেজাল নম্র নিটোল সাবিত্রী দেবী আমাদের সম্মুখে বসে আছেন। আমার পরিচয় ইতিমধ্যেই আপনি পেয়েছেন আশা করি সকলের কাছ থেকে। আপনার দাদা, মানে যেমনটা সবাই জানে আর কি, তো আপনার দাদা বলাই সাহা কেমন মানুষ ছিলেন? দাদা খুব ভালো মানুষ ছিলেন। আমায় এত বড় বাড়িতে জায়গা দিয়েছেন, আমার ছেলেকে শিক্ষিত করে তুলেছেন, মানুষের মতো মানুষ করেছেন। গ্রামে থাকলে কি আর এসব হতো? আপনি আগে থাকতেন কোথায়? চট্টগ্রাম। ওখানকার স্থানীয়দের মতন বাংলা বলতে পারেন? মহিলার মুখটা যেন মুহূর্তে বদলে গেল। ঠোঁট জোড়া ভয়ানক কাঁপাকাঁপি শুরু করলো। চোখের মনি আর স্থির নেই, সর্বদা ঘোরাফেরা করছে ডান দিক থেকে বাম দিকে। হাত জোড়া ঘষছেন আর কিছু একটা বলার চেষ্টা করছেন। থাক, পরের প্রশ্নে আসি। আপনার স্বামীকে? ভদ্রমহিলার গলায় এবার আমূল পরিবর্তন দেখা গেল। গলাটা একেবারে খাদে নামিয়ে বললেন, আপনি কি দাদার মৃত্যুর তদন্ত করতে এসেছেন নাকি আমার? সতীনাথ এত বছর পরেও বাবাকে জানতে পারল না, এটা কি উচিত বলুন? সেই নিয়ে আপনাদের কৌতূহল কেন? বলাই সাহা আমায় দাদার মতো ভালোবাসা দিয়েছেন, নরেশ সাহা আমায় বাবার মতো আশ্রয় দিয়েছেন। আমি আমার ছেলেকে নিয়ে এখানে খুব ভালো আছি। দাদার মৃত্যু তদন্ত করছেন, সেটুকুই করুন। বেশ, তাই হবে। আপনার কি মনে হয় কার হাত থাকতে পারে এর পেছনে? কাউকে আলাদা করে আমি সন্দেহ করি না, তবে সেই রাতে আমি আমার ঘরেই ছিলাম। আমার সেলাইয়ের শখ আছে। ছোটদার বড় মেয়ের জামা সেলাই করছিলাম, তারপর ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে দেখি এই কাণ্ড। আপনি তো অ্যালিবাই না জিজ্ঞেস করতে বলে দিলেন। যাই হোক, আপনি কি নতুন কোনো উইল সম্পর্কে জানেন? হ্যাঁ জানি, গতকালই জানতে পারলাম। আর এবারই হয়তো আমাদের এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। কেন, এমনটা কেন? দুই বউ আমায় দেখতে পারে না দু চোখে। যদিও আমি ওদের জায়গায় থাকলে এমনটাই করতাম হয়তো। আচ্ছা, আপনার ছেলেকে এর মধ্যে কোনো গোপন কাজ করতে দেখেছেন? গোপন মানে? মানে ধরুন এমন কিছু জিনিস যেটা আপনার দেখে সন্দেহ হয়েছে এবং সেও লুকিয়ে গেছে আপনার কাছে। না, দেখিনি। ও নিজের ঘরে যখন থাকে তখন কি সব কাজ করে আমি অত বুঝি না। তবে ও বোধহয় মেজদা মানে সুধীর সাহার সাথে কিছু একটা করছে। গতকাল দেখলাম মেজদাকে ওর ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে। তাই? কেন দাঁড়িয়েছিলেন? বলল ওকে নাকি কি একটা কাজ দিয়েছে, সেটার জন্য অপেক্ষা করছে। বুঝলাম, খুবই জটিল পারিবারিক মামলা। ঠিক আছে, আপনি এখন আসুন। আপাতত এই যাত্রায় আমরা উঠি। চলো বৃশ্চিক, এবার আসল কাজে মন দেওয়া যাক। বাইরে বেরিয়ে দেখলাম সুধীরবাবু সতীনাথের সঙ্গে এক মনে কথা বলে চলেছেন কোনো বিষয় নিয়ে। আমাদের দেখে উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমায় ডাকলেন না যে? গতকালই আপনার সঙ্গে কথা হয়ে গেছিল বলে আজ আর বিরক্ত করিনি। আমরা এখন আসছি, পুলিশও নিশ্চয়ই আসবে এর মধ্যে। একটু খেয়াল রাখবেন বাড়ির কেউ যেন পালিয়ে না যায়। আপনার ছেলে আর নবীনের সাথে কথা হলো, আপাতত দরকার নেই মনে হয়। দরকার হলে আমরা যোগাযোগ করব। আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা হোটেলে গিয়ে বসলাম। সামান্য পরোটা অর্ডার করে রুদ্র বলল, বৃশ্চিক, কেসটা যা যা ভাবছি ঠিক তাই তাই হয়তো নয়। অনেকগুলো ত্রুটি রয়েছে এই কেসে। বলাই সাহার উপর ক্ষুব্ধ মনে হলো দুজনকে, একজন রতন সাহা আর দুই সতীনাথ দাস। রতনবাবুর অ্যালিবাই সম্পর্কে আমার খুব একটা সন্দেহ না থাকলেও সতীনাথের সম্পর্কে যথেষ্ট আছে। এরা কেউই দ্বিতীয় উইল সম্পর্কে ওয়াকিবহল নয়, তাই যে কেউ খুন করতে পারে বলাই সাহাকে। কিন্তু কেন, ওয়াই? তবে এসবের মাঝখানে আরেকটা দিক আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে, বুঝলে বৃশ্চিক? কোন দিক?
এখনই সেটা বিবেচনা করা উচিত নয়, তার জন্য একটু সময় লাগবে। তবে ছাদে সেদিন একলা একলা সতীনাথ কি এমন করছিল যাতে তাকে সেই কথা অস্বীকার করতে হয়? আমারও ওখানে মূল গলদ লাগছে। ওর পক্ষেই কিন্তু ভদ্রলোককে খুন করার জন্য সবচেয়ে বেশি সুযোগ ছিল। প্রশ্ন হলো তার সৎ ব্যবহার সে করেছে কিনা। পরোটা খাওয়া শেষ হলে আমরা দুজনে পাড়ি দিলাম থানার উদ্দেশ্যে। বিনায়ক মণ্ডলকে বেশ চিন্তিত দেখালো আজ। কেমন চিন্তাগ্রস্ত মুখে বসেছিলেন নিজের চেয়ারে। কি ব্যাপার, কোনো গুরুতর কেস নিয়ে থেমে আছেন মনে হচ্ছে? হ্যাঁ মশাই, কেস কি আর একটা নাকি? সাহাবাড়ির কেসেও ঠিক মন দিতে পারছি না জানেন, যত জ্বালা হয়েছে আমার। তাই ভাবছিলাম আপনাকে ওখানে দেখতে পেলাম না কেন। যাই হোক, পোস্টমর্টম রিপোর্ট এসেছে? ও হ্যাঁ, এই এলো 1 ঘন্টা আগে। দাঁড়ান, কই রাখলাম, কই গেল? এই যে এই নিন। রুদ্র রিপোর্ট পড়ে দেখল, আমিও হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলাম। ও বলল, তার মানে বিষক্রিয়ায় হার্ট ফেলিওর হয়ে মারা গেছেন। ডিজিটালিজ গ্লাইকোসাইডস নামক এই ড্রাগের ওভারডোজের কারণে হার্ট অ্যাটাক হয় এবং ভদ্রলোক মারা যান। আমি বললাম, কিন্তু সুধীরবাবু বলেছিলেন ওনার হার্টের অসুখ নেই, তাহলে ওভারডোজ হওয়া মানে তো? ওভারডোজ হওয়া মানে কারো ইচ্ছাকৃত চালে মৃত্যু। ঠিক আছে, আমার অনেক বড় হেল্প হলো। আচ্ছা, তাহলে তো আপনি একবার বাড়িঘর সার্চ করতে পারেন অফিসার, দেখুন কার ঘর থেকে কি ড্রাগ বেরিয়ে পড়ে। হ্যাঁ, সে তো করবই, তবে কালকে করব বলে ভাবছি। আজকে আর সময় হবে না, কাল সকালে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে হানা দেওয়া যাবে। বেশ, আপনি যেমনটা মনে করেন। আপনি আসবেন তো নাকি? না না, আমার আসা সম্ভব হবে না সম্ভবত। আমি একটা কাজে একটু বেরোবো। আচ্ছা, আপনি আগামীকাল একটা কাজ করবেন, সেটা হলো ব্যবসার খাতাপত্র জমা নেবেন কালীধর ব্যানার্জির কাছ থেকে। সেগুলো ভালো করে মাপজোক করলে আশা করি কিছু একটা বেরোবে। আর দ্বিতীয়ত, এই বলাই সাহার ডিটেলস আমার চাই, মানে কবে কোথায় বদলি হয়েছিল এই সব তথ্য। আপনি কি জোগাড় করেছেন? না, জোগাড় তো করিনি, তবে দাঁড়ান আমি সোর্স লাগিয়ে বের করে নিচ্ছি। আপনি চাইলে নিজে একবার ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন, উনি তো শেষকালে ম্যানেজার ছিলেন। আমি আবার ব্যাংকে গিয়ে অনেকটা ঘাটাঘাটি করতে হবে। এইসব কাজ আপনারা সহজে দ্রুত ম্যানেজ করতে পারবেন। আমার টেলিফোন খোলা রইল, পারলে একটা চিঠিও পাঠিয়ে দিতে পারেন কাউকে দিয়ে। আপাতত ভীষণ ক্লান্ত লাগছে। আগামীকালের জন্য শুভকামনা রইল। আমরা দুজন থানার বাইরে বেরিয়ে গেলাম। ট্রেনে উঠে রুদ্র বলল, ক্লান্ত লাগছে? তা লাগছে বটে, শরীর সবে সবে সেরে উঠেছে। তোমার ক্লান্তি বুঝেই চটজলদি বেরিয়ে এলাম। যাই হোক, আগামীকাল কিন্তু অনেক ধকল হতে পারে। যেতে পারবে কি? দেখা যাক শরীর কেমন সঙ্গ দেয়। বাড়ি পৌঁছানোর পর বলার মতো ঘটনা ঘটল রাতের দিকে। আমার শরীর মোটের উপর ঠিকঠাক ছিল। খাওয়া দাওয়া শেষে একটা ঘুম দিয়েই ফ্রেশ হয়ে গিয়েছিলাম। 7:45 দিকে ফোন করে বিনায়ক মণ্ডল জানালেন, রুদ্রপ্রিয়বাবু, মোটামুটি যা খবর পেয়েছি তাতে বলাই সাহা বেশ কয়েক বছর বাইরে কাটিয়েছেন। উনি কর্মজীবনের বেশিরভাগটাই ওই কলকাতায় আর হাওড়ায় ছিলেন, তাই বাড়ি থেকেই যাতায়াত সুবিধা ছিল। এছাড়াও বেশ কিছু বছর উনি মুর্শিদাবাদ আর মালদায় ছিলেন, মানে আগে মুর্শিদাবাদ তারপর মালদা। মালদায় উনি নিজে ট্রান্সফার নিয়ে চলে যান, তারপর আবার ট্রান্সফার নিয়ে শেষকালে কলকাতায় আসেন। তবে কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়াটা তার হাতে ছিল না। মোদ্দা কথা এই যে আজ থেকে 22 বছর আগে বলাই সাহা মুর্শিদাবাদ যান। সেখানে 3-3.5 বছর কাজ করার পর আবার মালদায় ট্রান্সফার নিয়ে চলে যান, আর সেখানে 5 বছর থাকার পর কলকাতায় আসেন। রুদ্র বিড়বিড় করল, অঙ্ক মিলেছে বটে, তবে পুরোটা মিলছে না। সাবিত্রী চট্টগ্রামের মেয়ে নয়, সে হয় মুর্শিদাবাদে থাকতো নয়তো মালদায় থাকতো। কিন্তু এখন সেটা খুঁজে বের করা খুবই কঠিন। ওর এক কপি ছবি লাগবে। বলেই রুদ্র সুধীর বাবুকে টেলিফোন করল। মিনিট 2 কথার পর বলল, আগামীকাল মুর্শিদাবাদ যাব, তার আগে সুধীর বাবুর থেকে ছবিখানাও নিতে হবে।
যাতে সন্দেহ না হয়, তাই আমি ওদের বর্তমান পরিবারে যারা উপস্থিত তাদের সবার ছবি চেয়েছি। ভদ্রলোক বললেন একটা গ্রুপ ফটো আছে, সেটাকেই এখন কাজে লাগাতে হবে। সেই রাতটা রুদ্রর খুব অস্থিরভাবে কাটল। আমি হালকা হালকা ঘুমিয়ে পড়েছিলাম। বোধহয় 2-3বার কাউকে ফোন করলো, ঠিক ঠাহর করতে পারলাম না। গভীর রাতের দিকে একেবারেই আর কিছু সাড়া পেলাম না। উঠলাম একেবারে সকাল 7টায়। রুদ্র স্নান সেরে তখন গামছা পরেই সিগারেট খাচ্ছে। গন্ডগোল গন্ডগোল, বেজায় গন্ডগোল। কিসে গন্ডগোল? কিসের? টোটাল কেসটা জুড়ে গন্ডগোল। ওর সমস্ত জটিল ভাবনা চিন্তার জ্যামিতিক নকশা ভেদ করার মনোবাসনা আমার কোনো কালই ছিল না। আমি আমার মতো প্রাতররা সেরে নিলাম। ওনাকে চা দিয়ে রুটি খেয়েছে, আর কিছু খাবে না। আমি খেই হারিয়ে ফেলেছিলাম এতগুলো নামের। শেষমেশ ভাবলাম, কয়েকটা নাম তো মনে আছে, সেই দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাবে। এখনো পর্যন্ত সুধীর বাবুর ছেলে এবং নবীনের সঙ্গে আমাদের কথা হয়নি। রতনবাবুর 2টি মেয়ে বাড়িময় ঘুরে বেড়ায় নুপুরের শব্দ করতে করতে। খোঁচরের কাজ পেলে ওরা 2টিতে ডাহা ফেল করত। খাওয়া দাওয়া শেষ করেই বেরিয়ে পড়া গেল আজকের বড় সফরে। আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, আজকে উইল রিডিং হওয়ার কথা না? সেদিক থেকে ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছেন। উকিল সুমন্তবাবু জানিয়েছেন ওনার আরো 2 দিন সময় লাগবে, একটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই আগামী পরশু উনি উইল রিডিং করবেন। আবার পরশু? একদিকে ভালোই হলো আমাদের পক্ষে। সে ভালো বলে ভালো, আজকাল 2 দিন ঘুরতে ঘুরতেই কেটে যাবে। দেখা যাক, পরশু হয়তো আমাদের নানান জায়গা চষে বেড়াতে হতে পারে। তালডাঙ্গা পৌঁছে সুধীরবাবুর হাত থেকে ফটোটা নিয়ে রওনা দিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। ছবিটা সম্ভবত বছর 5 আগের তোলা। সকলের মুখ তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। নরেশ সাহাও তখন জীবিত ছিলেন। একটি সুন্দর বর্ধিষ্ণু পরিবার। মধ্যিখানে মধ্যমণি হয়ে বসে আছেন নরেশ সাহা, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সকলেই। সাবিত্রী ও সতীনাথ কি একটু দূরে দাঁড়িয়ে আছে? না, সতীনাথ তাও অনেকটাই কাছাকাছি, কিন্তু সাবিত্রী একটু দূরত্ব বজায় রেখেছে যেন। ছবি দেখে এদের মনস্তত্ত্ব বোঝার দায়ভার আমার জন্যে নিঃসন্দেহে কঠিন। মুর্শিদাবাদ পৌঁছতে পৌঁছতে এক পশলা ঘুমিয়ে নিলাম। মাঝে একবার তাস খেলেছে রুদ্রর সাথে, সঙ্গে করে কিছু শুকনো খাবার ছিল, তাই খেয়ে নিয়েছি। ট্রেনে চা উঠলে পর একটু গলা ভেজানো গেল। রুদ্রর কাছে বিনায়কবাবু ব্যাংকের ঠিকানা দিয়ে রেখেছেন। ট্রেন থেকে নেমে আমরা সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছলাম এবং তারপর যা জানতে পারলাম তার প্রতিটা মুহূর্ত কেটেছিল সাংঘাতিকভাবে। সেদিন মুর্শিদাবাদ ব্যাংক এবং একটি আশ্রমে কথাবার্তা সেরে আমরা পরদিন মালদা রওনা দেই। সেখান থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে ফিরতে ফিরতে আরেক দিন লেগে গেল। এই 2 দিনে যা ধকল হয়েছে তাতে আমার শরীর একটু ভেঙে পড়েছে ঠিকই, কিন্তু সত্যি বলছি, আমি আমার কল্পনার রং চড়িয়েও এরকম একটা জমজমাট রহস্য কাহিনী লিখতে পারতাম না। বাস্তব সবসময় যে কল্পনাকে টেক্কা দিয়ে যায় তার আমি জলজ্যান্ত প্রমাণ সচক্ষে অনুধাবন করলাম। যথাসময়ে অ্যাডভোকেট সুমন্ত দাশগুপ্ত তার অ্যাসিস্ট্যান্ট দেবাশিসকে নিয়ে উপস্থিত হয়েছেন সাহা বাড়ির বসার ঘরে। এর মধ্যে গোটা বাড়ি তল্লাশি করে ইন্সপেক্টর বিনায়ক মণ্ডল সতীনাথকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন। আগে হ্যাঁ, সতীনাথকে। জানতে পারলাম এই 2 দিনে অনেক কিছুই ঘটে গেছে। বাড়িতে তল্লাশি চলাকালীন সতীনাথের বরাদ্দ ঘর থেকে তার বইয়ের তাক থেকে পাওয়া যায় সিরিঞ্জ আর ডিজিটালিসের ফাঁকা ভায়াল। ব্যাস, এরপর সতীনাথের অ্যারেস্ট হওয়া তো ছিল সময়ের অপেক্ষা। আমাদের চোখে মুখে দীর্ঘ যাত্রার ক্লান্তি রয়েছে, তবুও এমন একটা রোমাঞ্চকর মুহূর্ত মিস করা কোনো মতেই যায় না। রুদ্রর কথায় বিনায়কবাবু সতীনাথকে নিয়ে এসেছেন। ঘরে ফরেন্সিক ডাক্তার দেবদত্ত ভৌমিকও রয়েছেন। নরেশ সাহার ভাই সুরেশ সাহা সপরিবারে আছেন এবং নরেশ সাহার ডাক্তার সুমিত ভদ্রও আছেন।
যিনি প্রথম বলাই সাহাকে দেখে পোস্টমর্টেম করতে বলেন। রতনবাবু বেশ তিতি বিরক্ত হয়ে উঠেছেন এতগুলো বাইরের লোকের বাড়িতে উপস্থিত থাকায়। তিনি উত্তপ্ত হয়ে বললেন, এতগুলো বাইরের লোকের এই বাড়িতে থাকার কি দরকার আছে সেটাই তো বুঝতে পারছি না। বাড়ির উইল পাঠ হবে এতগুলো লোকের সামনে কেন? এটা তো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত পারিবারিক ব্যাপার। রুদ্র বলে উঠল, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, এটা সম্পূর্ণ আপনাদের পারিবারিক ব্যাপার। কিন্তু আজকে শুধু উইল পাঠই হবে না, আজকে আপনারা জানতে পারবেন আপনার দাদা বলাই সাহার আসল খুনি কে। পাশ থেকে খুব কাঁদো কাঁদো ভঙ্গিতে সাবিত্রী বললেন, আমি বলেছিলাম আমার সতীনাথ খুন করেনি। এই বাড়ির কেউ তা বিশ্বাস করলো না। যাই হোক, আগে আমরা উইল সম্পর্কে জেনে নিই, তারপর না হয় আমার তদন্ত সম্পর্কে আপনাদের বলছি। টেবিলের উপর নিজের যাবতীয় জিনিসপত্র ছড়িয়ে রেখেছিলেন উকিল মহাশয়। তার জুনিয়র সমস্ত বাছাবাছি করে দিলে ভদ্রলোক কাগজপত্র পরপর দেখে বলতে আরম্ভ করলেন, স্বর্গীয় নরেশ সাহা মৃত্যুর আগে যে উইল করে গিয়েছিলেন, তার মৃত্যুর পর সেই উইল অনুযায়ী বড় ছেলে বলাই সাহা সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র মালিকানা পেয়েছিলেন। তালডাঙ্গার বাড়ি, লোহার ব্যবসা, নোয়াখালীতে 3 বিঘা জমি এবং 2টি বাড়ি এর মধ্যেই উল্লিখিত ছিল। তবে বর্তমানে দেশ বিভক্ত হয়ে যাওয়ায় আশা করি সেই জমি অধুনা পূর্ব পাকিস্তানের দখলে চলে গেছে। তার বড় ছেলে বলাই সাহা জীবিতকালে কোনো উইল করে যাননি, তবে উনি ভেবেছিলেন একটি উইল করে যাওয়ার কথা। যাই হোক, নিয়ম অনুযায়ী 2 ভাই সুধীর সাহা এবং রতন সাহার এই সম্পত্তির উত্তরাধিকার পাওয়া উচিত ছিল, কিন্তু নরেশ সাহা আরেকটি অ্যাডিশনাল উইল করে যান, যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যদি তার বড় ছেলে বলাই সাহা মৃত্যুর আগে কোনো উইল না করে যান তাহলে এই দ্বিতীয় উইলকে প্রাধান্য দেওয়া হবে। তাই এই উইলটি বর্তমানে প্রবেট করতে দেওয়া হবে এবং এই উইল অনুযায়ী যা যা সম্পত্তি বলাই সাহা ইনহেরিট করেছিলেন তার 50% যাবে সাবিত্রী দাস এবং সতীনাথ দাসের নামে, আর বাকি 50% পাবে সুধীর সাহা এবং রতন সাহা। কালীধর ব্যানার্জি এবং নবীন রায়ের জন্য মাসিক অ্যালাউন্সের ব্যবস্থা করে রাখা আছে। আমি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে বাড়ির সকলের মুখের অবস্থাটা দেখছিলাম। উইল শোনা মাত্রই সকলে যেন ফেটে পড়লেন। রতন সাহা গর্জে উঠলেন, কি ওই কুলোটা নারীকে এই সম্পত্তির অর্ধেক দিয়ে যেতে হবে? কোনো মতেই না, কখনো না। এই নিশ্চয়ই ওই মাগির কাজ। ও বাবাকে দাদাকে ভুলিয়ে এই কাজ করেছে। হ্যাঁ গো, আমরা কি বানের জলে ভেসে এসেছি? গেল সবাই খাটাখাটনি করবে আর দুদিনের কোন একটা মেয়ে এসে সবটা নিয়ে চলে যাবে। এইটাই দেখা বাকি ছিল বুঝি শেষকালে। সুমন্ত বাবু, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। বাবা আমাদের সবাইকেই ভালোবাসতেন, এমনটা তিনি করবেন না। আমি আপনাকে এটুকু আশ্বস্ত করতে পারি সুধীর বাবু, আপনার বাবা একদম সুস্থ স্বাভাবিক অবস্থাতেই এই উইল করেছিলেন এবং তার সাক্ষী হিসেবে আপনার কাকাও ছিলেন। সুধীরবাবু দৌড়ে কাকার কাছে চলে গেলেন। সুরেশ সাহা মাথা নাড়তেই তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন মাটিতে। মাথায় হাত দিয়ে ভীষণ দুঃখে চিৎকার করলেন, হা ঈশ্বর, যে লোকটা সারা জীবন খাটলো না ব্যবসার জন্য তাকেই সব দিয়ে গেল বাবা, আর তার মরার পরেও আমাদের সুদিন এলো না। এই দাদা, এই উকিল দিয়ে হবে না, চল আমরা কেস লড়বো, দেখি এই বেজন্মার বাচ্চা কিভাবে আমাদের সম্পত্তি পায়। দাঁড়ান, অনেকক্ষণ ধরে আপনাদের বিরক্ত দেখছি, ভুলভাল কথা শুনেছি। কি সুধীরবাবু, আপনার ভালো মানুষের মুখোশটা ওই বেলা টুক করে খসে পড়ে গেল, তাই না? আপনাদের একটা কথা বলে রাখি, টেকনিক্যালি চাইলে কিন্তু সাবিত্রী এই সমস্ত সম্পত্তি দাবি করতে পারে। আপনি কি পাগল হয়ে গেছেন রুদ্রপ্রিয় বাবু? আপনি এসব কি ভুলভাল বকছেন? আপনি আমায় নিযুক্ত করেছিলেন, আমি আমার তদন্তের ফলাফল প্রকাশ করেছি কেবলমাত্র। বিগত 2 দিন ধরে আমি এবং আমার বন্ধু বৃশ্চিক মুর্শিদাবাদ এবং মালদায় গিয়েছিলাম সাবিত্রী এবং সতীনাথের অতীত খুঁড়তে। সাবিত্রী দেবী, আপনি যেটা সময় মিথ্যে বলেছিলেন, এমনকি এই গোটা পরিবারকেও জানিয়েছেন আপনি চট্টগ্রামের লোক, কিন্তু আদতে আপনি বেড়ে উঠেছেন মুর্শিদাবাদের একটি মফস্বল এলাকায়, অনাথ আশ্রমে। কি তাই তো?
সাবিত্রী মাথা নিচু করে রইলেন, মুখ ফুটে কিছু বললেন না। বাড়িতে উপস্থিত প্রত্যেকে অবাক চোখে তাকিয়ে আছে রুদ্রর দিকে। অফিসার বিনায়ক মণ্ডল বললেন, থামবেন না রুদ্রপ্রিয়বাবু, আপনি বলে যান। ধন্যবাদ বিনায়কবাবু। আসলে এই ঘটনার সূত্রপাত আজ থেকে নয়, 10 বছর আগে যখন সাবিত্রীকে এই বাড়িতে বলাই সাহা নিয়ে আসেন তখন থেকেও নয়। এর মূল উৎস রয়েছে আজ থেকে প্রায় 25 বছর আগে, যখন সাবিত্রীর জন্ম হয়েছিল। সুরেশ সাহা তখন আর তার দাদার ব্যবসায় নেই, তাকে নরেশবাবু আলাদা করে দিয়েছেন সেই সময়। আচ্ছা সুধীরবাবু, আপনার মা কবে মারা গিয়েছেন? মা মারা গেছেন ওই 13-14 বছর হবে। তার মানে তখনও উনি বেঁচে ছিলেন। আপনাদের মাকে ঠকিয়েছিলেন আপনার বাবা নরেশ সাহা। চরিত্র শুধু আপনার কাকা সুরেশ বাবুর খারাপ ছিল না, নরেশ সাহারও চরিত্রের দোষ ছিল। নরেশবাবু ব্যবসা বাড়ানোর জন্য একটি জমির খোঁজে মুর্শিদাবাদ গিয়েছিলেন। সেখানে তার এক বন্ধুর বাড়িতে থেকে একটা জমি কেনার প্ল্যান করেছিলেন। সেই সময় একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ফলস্বরূপ 1 বছরের মধ্যে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। ওখানে ব্যবসাও করা শেষ পর্যন্ত হলো না, অপরদিকে একটি মেয়েও হয়ে গিয়েছিল। মহেশবাবু এই সত্যিটা চাপা দেওয়ার জন্য অনেক খরচ করেছিলেন, কিন্তু সমস্যা হলো যার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে একটি শিশু এসেছিল পৃথিবীতে, সেই মহিলা মারা গেলেন। তখন 1.5 বছরের বাচ্চাকে নিয়ে কি করবেন তিনি তা ভেবে পেলেন না। অনেক ফোন দিয়ে এটে শেষমেশ একটি অনাথ আশ্রমে তাকে জমা দিয়ে এলেন, কারণ বাড়িতে জানাতে পারবেন না এই মেয়ের কথা। তার স্ত্রীও তখন জীবিত। ভদ্রলোক বুদ্ধি খাটিয়ে মেয়েটিকে একটি মুসলমান পরিচয় দিলেন। বাচ্চাটির নাম ছিল রুকসানা হোসেন। এই নামেই সেই আশ্রমে বাচ্চাটি বড় হয়ে উঠল। মাঝে মাঝে খোঁজখবর নিতেন ওখানকার কর্মীদের মাধ্যমে। এরপর অনেকগুলো বছর কেটে গেল। রুকসানা বড় হয়ে উঠল, পড়াশোনা শিখল এবং দেখতে দেখতে তার বিয়ের বয়স হইল। রুকসানা হোসেন নরেশ সাহার অবৈধ সন্তান হয়ে একটি অনাথ শিশুর মতোই বেড়ে উঠেছিলেন। এই এতগুলো বছরে আপনারা 3 ভাইও বড় হয়েছেন, ধীরে ধীরে ব্যবসা সামলানো শিখেছে। আপনাদের বড়দা বলাই সাহা বিয়ে করেও স্ত্রীকে খুইয়েছেন। তিনি একলা একলা থাকতেন আর কাজকর্ম নিয়ে মেতে থাকতেন। সেই সময় ভদ্রলোক ট্রান্সফার হয়ে যান মুর্শিদাবাদে। এই কথা তো আপনারা সবাই জানেন। নরেশ সাহা মনে মনে নিজের অতীত ফাঁস হওয়ার ভয় পেয়েছিলেন কিনা জানি না, তবে তিনি বলাই সাহাকে এই বিষয়ে কোনো কথা বলেননি। বলাই সাহা মুর্শিদাবাদে তার ব্যাংকে কাজ করতে করতে এক সহকর্মীর প্রেমে পড়েন। আন্দাজ করতে পারেন সেই মেয়ে কে? আগে হ্যাঁ, রুকসানা হোসেন। রুদ্রর কথা শেষ হতেই সকলে অবাক চোখে তাকিয়ে রইল আরো শোনার জন্য। আমি এদের সকলের উদ্বেগ বুঝতে পারছি। আমার নিজেরই যা হাল হয়েছিল সে আর কি বলবো। রুকসানা হোসেন সেই ব্যাংকে টেম্পোরারি একটি কাজ করতেন, ওই চেক ভাঙিয়ে দেওয়া, তহবিল দেখা ইত্যাদি ইত্যাদি। ধীরে ধীরে নরেশ সাহার অবৈধ মেয়ে রুকসানার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন নরেশ সাহার বৈধ পুত্র বলাই সাহা। উভয়ে একে অপরের অজান্তেই সম্পর্ক স্থাপন করেন। একসময় দুজনের বিয়ে হয়। যেহেতু রুকসানা মুসলিম মেয়ে, তাই তাকে এই বাড়িতে তুলল না বলাই। সাহা বাড়িতে মুসলমান বড় বউ মেনে নেওয়ার মতন উদারপন্থী নিশ্চয়ই সমাজ নয়, তাই সেখানে দুজনে সংসার শুরু করলেন। বেশি দিন ওখানে এইভাবে হিন্দু মুসলিম দম্পতি হিসেবে থাকতে থাকতে ওনাদের দম বন্ধ লাগছিল, তাই ট্রান্সফার নিয়ে উনি মালদা চলে গেলেন। মালদায় বেশ কিছু বছর ছিলেন সুখে শান্তিতে। বলাই সাহা নিজের ধর্ম পরিবর্তন সম্ভবত করেননি এবং রুকসানা নিজের মুসলমান ধর্মের পরিবর্তে হিন্দু ধর্ম নিয়ে সাবিত্রী পরিচয়ে মালদায় থাকতে শুরু করেন। কিন্তু সে বেশি দিন ছদ্ম পরিচয় থাকতে পারছিল না, তাই মালদায় তাদের পরিচিত লোকেরা জানিয়েছে সাবিত্রীকে তারা নামাজ পড়তে দেখেছে, রোজা পালন করতেও দেখেছে, ইত্যাদি ইত্যাদি। সাবিত্রী যে হিন্দু নয় সেটা ধরা পড়ে গিয়েছিল। এই ভয় বলাই সাহা এখানে নিয়ে আসার চান্স নেননি। বছর বছর বিভিন্ন অনুষ্ঠানে স্ত্রী সন্তান নিয়ে বলাই সাহা ওই অনাথ আশ্রমে যেতেন। এমনই এক অনুষ্ঠানে সেই আশ্রমের এক পুরনো সদস্যদের সঙ্গে তার দেখা হয়। বেশিরভাগ পুরনো কর্মী সাবিত্রীর বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন। সাবিত্রী বা রুকসানা যাই বলুন না কেন, সে সকলের ভারী প্রিয় ছিল। যাই হোক, সেই অনুষ্ঠানে এক পুরনো সদস্যের থেকে বলাই সাহা জানতে পারেন সাবিত্রীর আসল পরিচয়।
সেই বয়স্ক মহিলা বলেন রুকসানা আসলে মুসলিম নয়, তার পিতৃ পরিচয় রয়েছে। সে একজন বড় লোহার ব্যবসায়ী নরেশ সাহার অবৈধ মেয়ে। আশ্রমকে অনেক টাকা দেওয়ায় সেসব তথ্য তারা চেপে গিয়েছে আর রুকসানাকে মানুষ করেছে। যেহেতু বলাই একজন হিন্দু, তাই স্বামী হিসেবে তার এই তথ্য জানা কর্তব্য। এই ঘটনা শুনে বলাই সাহার মাথায় বাজ পড়ল। কি ভীষণ মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন তিনি, আমিও ভাবতে পারি না। কাগজপত্র ঘেঁটে দেখলেন, কারণ ওই বুড়ির কথায় তিনি বিশ্বাস করছিলেন না। শেষমেশ বলাইবাবু দেখতে পেলেন রুকসানাকে রেখে যাওয়ার সময় কাগজে নরেশ সাহা সই করে গেছেন। তার কাছে সবটা জলের মতন পরিষ্কার হয়ে গেল। বাপের কুকর্মের ফল সে নিজে ভোগ করেছে। তাই ওই সময় কয়েক মাস মালদায় কাটিয়ে ব্যাংকে ট্রান্সফার নিয়ে বলাই সাহা এখানে চলে আসে স্ত্রী সন্তান নিয়ে। তার বাবা নরেশ সাহাকে সবটা জানায়। নরেশবাবু নিজের না দেখা সন্তানকে দেখে গলে যান, কিন্তু বলাই সাহার পুরো কথা শুনে তিনি ভয় পান পরিবারের সম্মানের। ভাবতে পারছেন কি ভীষণ রকমের ট্র্যাজেডি ঘটেছে এই সাবিত্রীর জীবনে। এখানে তাকে রাখা হয় সাবিত্রী দাস পরিচয়। তার সমস্ত লিগাল ডকুমেন্টস বানানো হয় ওই নামে। তবে আশা করি সাবিত্রী ওরফে রুকসানা দেবী এখনো নিজের কাছে বিয়ের কোনো প্রমাণপত্র রেখেছেন। কি ম্যাডাম, আমি কি ভুল কিছু বললাম? গোটা বাড়িতে এতগুলো লোক থাকলেও একটা পিন পতনের শব্দও যেন অনুরণিত হতে পারে সাহা বাড়ি জুড়ে। সাবিত্রী নিঃশব্দে কাঁদছেন। তিনি ভেঙে পড়েছেন। যে বিধবা বোনের পরিচয় তিনি এই বাড়িতে এসে উঠেছিলেন, আসলে এই বাড়ি যে তারই, সেই কথা এতগুলো বছর বুকের ভেতর আটকে রেখেছিলেন। রতনবাবু মেজাজ দেখিয়ে বললেন, এই সব গাল গল্প বিশ্বাস করি না। আপনার কি মাথা ঠিক আছে? কি সব আলফাল বকছেন আপনি? একটা সেন্স রেখে কথা বলুন। গলা নামিয়ে কথা বলুন রতনবাবু। আপনি মোটেও কোনো সাধু পুরুষ নন। সাবিত্রী দেবী সম্পর্কে আপনার বোন এবং বৌদি একই সাথে দুটোই হন, কিন্তু তার উপরেও আপনারও লোভের দৃষ্টি কম ছিল না। কি ভেবেছিলেন বিধবা কোনো মেয়ে আপনি বললেই সে নিজেকে বিছিয়ে দেবে? মুখ সামলে একদম। সামলানোর কিছু নেই। কি আছে সামলানোর? অনাথ আশ্রমের যে বয়স্কা কর্মচারীর থেকে আমরা এত বৃত্তান্ত জানতে পেরেছি তিনি বাইরেই দাঁড়িয়ে আছেন। উনি ছবি দেখে চিহ্নিত করতে পেরেছেন রুকসানাকে। এবং মুর্শিদাবাদ ও মালদা মিলিয়ে কম লোক নেই যারা বলাই সাহা সাবিত্রী ওরফে রুকসানার বৈবাহিত সম্পর্ক জানেন। আর একটা কথা বলুন, কোন রকম ব্যক্তিগত সম্পর্ক না থাকলে নরেশ সাহার মতন ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি এমনি এমনি সাবিত্রীর মতন মেয়েকে এত কিছু দিয়ে যান? তিনি জানতেন বরাবর নিজেকে লুকিয়ে বাঁচতে হবে সাবিত্রীকে, তাই অন্তত আর্থিক দিক থেকে সচ্ছল করে দেওয়ার প্রয়াস ছিল এটা। এবার দেখলাম সতীনাথ কথা আরম্ভ করল। মানে আপনারা তার মানে বলছেন আমার দাদু আর ঠাকুরদা একই ব্যক্তি? সেই আমার বাবার বাবা, আবার আমার মায়েরও বাবা। এর থেকে তো শুধু বাবার পরিচয়টাই যথেষ্ট ছিল আমার জন্য। সতীনাথ, কেন না? দেখো, আমি তোমার অবস্থা বুঝতে পারছি। আসলে তুমি কিংবা তোমার মা উভয়ই অন্যের দোষের ফল ভোগ করে এসেছো। আসলে নিয়তি বলো কিংবা ভাগ্য, উভয় তোমাদের বারংবার ঠকিয়ে এসেছে। সুধীরবাবু বললেন, তার মানে তুই নিজের বাবাকে খুন করেছিস সতীনাথ? তুই জানতিস দাদা তোর বাবা হয়, তারপরেও তুই এই কাজ করেছিস? না সুধীরবাবু, আমি একবারও বলিনি সতীনাথ তার বাবাকে খুন করেছে। বরং যে খুনি সে সতীনাথকে ব্যবহার করেছে নিজের পাপ লুকানোর জন্য। আচ্ছা সতীনাথ, যে রাতে বলাইবাবু মারা গেলেন সেই রাতে তুমি ছাদে ঠিক কি করছিলে? বলো সতীনাথ, বলো। আমাদের এটা জানা দরকার সতীনাথ, বলো। সতীনাথ কিছুক্ষণ মাথা নিচু করে চুপ থাকলো। তারপর একবার তার মেজো মামার দিকে তাকালো। আমার মেজো মামা ডেকেছিল। সুধীরবাবু, কেন? আসলে উনি ব্যবসার খাতায় কালীধর জেঠুর ব্যাপারে সন্দেহ করেছিলেন। সেই জন্যই আমায় বলেছিলেন ওই রাতে ছাদে যেতে। সেখানে আমায় রিপোর্ট করতে বলেছিলেন। মামা এসেছিলেন? না, উল্টে মেজো মামি উঠেছিলেন ছাদে।
আমার সঙ্গে কথা বললেন কিছুক্ষণ। তোমার মামি কেন ছাদে উঠেছিলেন বলতে পারো? হ্যাঁ, আমায় মামি বলেছিল তার গরম লাগছে, ঘুম আসছে না। আচ্ছা, তিনি কি প্রায়শই এরকম রাতের বেলা ছাদে ওঠেন? না, আমি তো কখনো দেখিনি, আর আমি নিচতলায় থাকি, ছাদে কখনোই রাতের বেলা উঠিনি। বাড়ির অন্য কেউ দেখেছেন কখনো মল্লিকা দেবীকে রাতে ছাদে উঠতে? সকলে চুপ করে রইল, কারুর মুখে একটাও শব্দ নেই। ছোট বউকে লক্ষ্য করে রুদ্র বলল, আপনি তো সেদিন জিজ্ঞাসাবাদের সময় বলেননি যে আপনি কখনোই দেখেননি মল্লিকা দেবীকে ছাদে উঠতে? না, বলিনি, কারণ আমি আমার মতো ঘরে ঘুমাই, আমি নিজে দেখিনি। যখন তখন ভুলভাল ভাসাবো কেন মানুষকে? আচ্ছা বেশ, সতীনাথ, তোমার সঙ্গে তোমার মেজো মামির যখন কথা হলো তখন তাকে কেন বললে না মামা তোমায় ডেকেছে বলে তুমি ছাদে ছিলে? বলিনি, কারণ কালী জ্যাঠার ব্যাপারটা মামা গোপন রাখতে বলেছিলেন, তাই আমিও কাউকে বলিনি। অফিসার, আমার ধারণা যে সময়টা সতীনাথ ছাদে ছিল ঠিক সেই সময়টা খুনটা হয়েছে। আচ্ছা সতীনাথ, তুমি ছাদে দাঁড়িয়ে থাকার সময় কোনো শব্দ শুনতে পেয়েছিলে? মানে ধরো এমন কিছু শব্দ যেটা কোনো সংকেত বহন করতে পারে। শব্দ? হ্যাঁ হ্যাঁ, একটা শব্দ শুনেছিলাম। পুকুরের জলে একটা শব্দ হয়েছিল জোরে। আমি আর মামি উঁকি মেরে দেখার চেষ্টা করলাম পুকুরের ধার পাশে কেউ আছে কিনা। তারপর মামি নেমে গেল নিচে। মামার জন্য আরেকটু অপেক্ষা করে আমিও নিচে নেমে গেলাম, কারণ মামি বলেছিল মামা ঘুমোচ্ছে। এক্স্যাক্টলি, আসলে ওটা ছিল একটা সিগন্যাল, আর ওই সিগন্যাল পেয়েই মল্লিকা দেবী নিচে নেমে আসেন। মনে আছে বৃশ্চিক, আমি তোমায় বলেছিলাম নরেশ বাবুর ঘরে জানলার গড়াদের ওপারে কিছু সিগারেটের ছাই দেখেছি, আর এটাও সন্দেহ ছিল যে লোক সিগারেট খান তার ঘরে অ্যাস্ট্রে দেখলাম না কেন। আসলে সেটাকেই জানলা দিয়ে ছুঁড়ে ফেলেন সুধীরবাবু। আশা করি সেটা বেশ ভারী ছিল, তাই ছলাৎ করে শব্দটা হয়। কি আমি কি ভুল কিছু বললাম সুধীরবাবু? আমরা কেউই এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিলাম না। সকলের ফোকাস এবার শিফট হয়ে গেল সুধীর সাহার দিকে। তার চোখ রক্তবর্ণ, চোয়াল শক্ত, কণ্ঠনালী কেমন ওঠানামা করছে। একটু গম্ভীরভাবেই বললেন, আপনি কি এখন আমায় ফাঁসাতে চাইছেন রুদ্রপ্রিয় বাবু? চোখের সামনে প্রমাণ থাকা সত্ত্বেও আমি কোথা থেকে এলাম সেটাই তো বুঝতে পারছি না। না 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 সুধীরবাবু, আপনি তো বরাবর এই কেসের কেন্দ্রেই ছিলেন। বলাই সাহার মৃত্যু হয়েছে ডিজিটালিস ড্রাগের ওভারডোজের ফলে, আর আমাদের মধ্যে ডক্টর সুমিত ভদ্র রয়েছেন যিনি এই ওষুধের ব্যাপারে বলতে পারবেন। স্যার, আপনি প্লিজ আমায় যা যা বলেছেন সেটাই এনাদের সকলকে একবার বলুন প্লিজ। ধন্যবাদ রুদ্রপ্রিয় বাবু। আসলে এই ড্রাগ মূলত হার্টের রোগীদের জন্য দেওয়া হয়। যদি এমন কোনো মুহূর্ত আসে যখন ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে অথচ কোনোভাবে মেডিকেল হেল্প পাওয়া যাবে না, সেরকম ইমার্জেন্সি সিচুয়েশনে এটার ইঞ্জেকশন পুশ করলে মানুষ বেঁচে উঠতে পারে। যদিও তারপর মেডিকেল হেল্প লাগবে সম্পূর্ণ সুস্থ হতে। এই ড্রাগ কিন্তু প্রেসক্রিপশন ছাড়া যে কেউ ক্রয় করতে পারে না। সুধীর সাহার বরাবর হার্টের রোগ, আমি নিজেকে প্রেসক্রাইব করেছিলাম এই ইঞ্জেকশন। সেদিন যখন বলাইয়ের মৃতদেহ আমি পরীক্ষা করছিলাম তখনই আমি বুঝি কজ অফ ডেথ কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু বলাইয়ের হার্ট একদম ঠিকঠাক ছিল, খুব মাপজোপ করে চলা মানুষ ছিল বলাই। তার এমন হঠাৎ করে হার্ট ফেইলিয়ার হওয়াটা আমার সন্দেহের লেগেছিল। তার মধ্যে বলাইয়ের বাঁ হাতে কনুইয়ের উল্টো দিকে সিরিঞ্জ পুশের দাগ পাই, তাই আমি পোস্টমর্টেম করতে বলেছিলাম। থ্যাঙ্কস আ লট ডক্টর, থ্যাঙ্কস আ লট। তাহলে বুঝতেই পারছেন সুধীর সাহা কেন এই কেসের কেন্দ্রে থাকবেন। কিন্তু উনি খুব বুদ্ধি করে আমার মাথায় দুটো জিনিস ইমপ্ল্যান্ট করেছিলেন, বা বলা ভালো ইমপ্ল্যান্ট করার চেষ্টা করেছিলেন। এক, উনি খুব ভুলোমনা, বেচারা বারবার ভুলে যান ওষুধপত্র শেষ হয়ে এসেছে কিনা। আর দুই, ওনার সিরিঞ্জ আর ওষুধ হারিয়ে গেছে। তখন খোঁজাখুঁজি না করে বললেন কোথায় যে রেখেছি, দুদিন ওষুধ খাওয়াই হয়নি। তাই ব্যাপারটাকে আলতো করে আমার মাথায় ঢুকিয়ে দিয়ে চুপ করে রইলেন। তার মানে 2 দিন ধরে সেই মেডিসিনের বাক্স তিনি পাচ্ছেন না। এরপর তল্লাশির সময় সতীনাথের ঘরে ইঞ্জেকশনের সিরিঞ্জ পাওয়া যায়।
স্বভাবত তাই সব সন্দেহ তার ঘাড়ে গিয়েই পড়ে। মিথ্যে কথা, এসব মিথ্যে আজগুবি গল্প কথা। কোত্থেকে এসব থিওরি বের করে আনেন আপনি? হ্যাঁ, যা যা বললেন তার একটাও প্রমাণ করতে পারবেন? দেখুন অমন সূক্ষ্মভাবে শিরা খুঁজে ইনজেকশন পুশ করা সতীনাথের পক্ষে কি সম্ভব? নিশ্চয়ই নয়। আপনি যে সময় ওই ঘরে ছিলেন তার একটা সাক্ষ্য আছে আমাদের কাছে। হ্যাঁ, মনে আছে বৃশ্চিক? এখান থেকে ফেরার পর এক রাতে আমার কাছে অনেকগুলো ফোন কল এসেছিল। সেই রাতেই বাড়ি থেকেই একজন আমায় ফোন করে একটা অদ্ভুত কথা জানিয়েছিল। সে আসলে ভয়ে ভয়ে আমি সামনে থাকাকালীন কিছু বলেনি, কিন্তু বলতে চেয়েছিল। সে আমায় জানায় ওই রাতে নাকি বাথরুমে যাওয়ার সময় চটি পড়ে কারো সিঁড়িতে ওঠা শব্দ সে শুনতে পায়। এই বাড়িতে একমাত্র একজন ব্যক্তি বাড়িতে চটি পরে ঘোরেন সবসময়। কি সুধীরবাবু, আপনার নীল সাদা চটিখানা এখনো পায়ের তলায় রয়েছে দেখছি। মিথ্যে! কে বলেছে এসব? সাহস থাকলে সামনে এসে বলুন তো কি একবার। কেন, তাকে মেরে ফেলবেন নাকি? যে শুনেছে চটির শব্দ সে ঠিকই বুঝেছে আপনি ওপর তলে উঠছিলেন। আপনি ওই রাতে 3 তলায় কি করছিলেন সুধীরবাবু? আমি তো আমার ঘরে শুয়েছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এগুলো সব মিথ্যে। ঠিক আছে, বাদ দিন। আমি বরং একটা থিওরি বলি, সেটা বেশি বাস্তববাদী লাগছে কিনা বলুন। বলাই শাহ একদিন ফোন করে তার কাকা সুরেশ শাহকে বলছিলেন সে নতুন উইল করতে চায়। যেহেতু তিনি 2টি উইলের কথা জানতেন, তাই তাকে টেলিফোন করে বলাইবাবু জানিয়েছিলেন তার উইলে তিনি কাকে কতটা পরিমাণ সম্পত্তি দিতে ইচ্ছুক। সেই উইল অনুযায়ী গোটা ব্যবসা আর এই বাড়ির উত্তরাধিকার তিনি তার ছেলে সতীনাথকে দিতে চেয়েছিলেন, এবং বাকি যা যা আছে সেই পরিমাণ সম্পত্তি তিনি 2 ভাইকে দিয়ে যাবে বলেছিলেন। তবে সুরেশ সাহাকে তিনি জানাননি কেন তিনি সতীনাথকে এত কিছু দিচ্ছেন। তবে সেই টেলিফোনে কথা বলতে বলতেই সুরেশ শাহকে তিনি একটা কথা বলেছিলেন, কাকা, কেউ বোধহয় আড়ি পেতে শুনছে। আড়ি পেতে কে শুনছিল জানেন? কি সুরেশবাবু, এখন বলুন। সুরেশ সাহা মাথা নেড়ে উচ্চারণ করলেন, মল্লিকা। রাইট, মল্লিকা। মল্লিকা দেবী আড়ি পেতে এই উইলের কথা জানতে পারে। তারপর তিনি নিজের স্বামীর কাছে কথা বলেন। স্বামী স্ত্রী মিলে একটি প্ল্যান বানান, মূলত স্বামী বানান। সেই প্ল্যান অনুযায়ী বলাই সাহার খুন নিশ্চিত করেন এবং সতীনাথকে এই খুনের দায়ে ফাঁসাতে চান। তার কাছে অস্ত্র আছে, বুদ্ধি আছে এবং সতীনাথের মতো একজন অভাগা শিকারও আছে। ব্যাস, আর রাখে কে? তাকে কালীধর ব্যানার্জির ব্যবসায় তছরূপ করার গল্প শুনিয়ে ইনভেস্টিগেশন করতে বলেন এবং ব্যবসার খাতাপত্র অনুসন্ধান করে দেখা গেছে কালীবাবু সত্যি সত্যি ব্যবসার কিছু টাকা সরিয়েছেন। সেই খবর রাত্রিবেলা দেওয়ার জন্য ছাদে আসতে বলেন আর নিজের স্ত্রীকে ওই সময় ছাদে পাঠান হাওয়া খেতে। ঠিক সেই সময় দাদার ঘরে চুটি পরে ঢোকেন যতটা আস্তে আস্তে যাওয়া সম্ভব। কেউ নিজের ঘরে থাকলে চুটির শব্দ পেত না। দাদার ঘরে ঢুকে দাদাকে খুন করলেন এবং একটি ভারী বস্তু জানলা দিয়ে পুকুরে ছুঁড়ে মেরে আবার সুরসুর করে নিজের ঘরে চলে এলেন। কাকপক্ষীও টের পেল না আপনি কি লঘু কাজটা করলেন। আপনার স্ত্রী নিচে নেমে এলো এবং এভাবেই সারা রাত কাটিয়ে দিলেন। ছেলের বিয়ে একটু ঘেটে গেল ঠিকই, কিন্তু এইভাবে ওই বাইরের ছেলের কাছে সম্পত্তি যাওয়া থেকে নিস্তার তো পাওয়া গেল। সুযোগ বুঝে আপনি কোনো এক ফাঁকে সতীনাথের ঘরে ঢুকে ওটা বইয়ের আড়ালে রেখে দিলেন। পুরোটাই করেছেন খুব নিপুণভাবে, যাতে সিরিঞ্জে আপনার আঙুলের ছাপ না পাওয়া যায়। সাবিত্রী দেবী সতীনাথের ঘরের সামনে আপনাকে দেখলে বললেন একটা দরকারে ওকে ডাকতে এসেছেন। ততক্ষণে আপনার কাজও হয়ে গেছে, তাই ঘরে চলে এলেন। মোটের ওপর এটাই আমার থিওরি। তবে আপনি তো আর জানতেন না যে দ্বিতীয় কোনো উইল অলরেডি আপনার বাবা করে রেখে গেছেন। তাহলে হয়তো আপনাকে আর যাই হোক খুন করতে হতো না, মানে খুনি হতে হতো না আর কি। সুধীর বাবু চুপ করে আছেন, তার চোখে মুখে ভীষণ বিরক্তি। এবার মল্লিকা দেবী বললেন, না না, সবাই মিথ্যে কথা বলছে। আমি তো দাদার কোনো কথা শুনিনি। আমি কেন শুনতে যাব? আমি কিছু করিনি, আমি। কি গো, তুমি কিছু বলো না। আমি কিছুটি করিনি।
মল্লিকা দেবী, আপনি যদি সতীনাথকে ছাদে দেখার কথা না বলতেন তাহলে হয়তো আমায় একটু বেগ পেতে হতো। আপনি ওকে ছাদে ব্যস্ত রাখার জন্যই যে গিয়েছিলেন সেটা আমার কাছে জলের মতন পরিষ্কার। নাহলে জলের ওই ছলাৎ শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নেমে এলেন। কোনো উত্তর আছে বলুন এর? স্বামী স্ত্রী দুজনেই চুপ, কেউ যেন কোনো উত্তর দিতে পারছেন না। রুদ্র এবার শেষ চালটা দিল। আইন অনুযায়ী আপনারা যেহেতু বলাইবাবুর মৃত্যুর সঙ্গে সরাসরি যুক্ত, তাই ওই অর্ধেকের ভাগ আপনারা পাবেন না, শুধু পাবে আপনার ভাই রতন সাহা। না, এমনটা হতে পারে না। আমি কত ঘাম ঝরিয়ে ব্যবসা দাঁড় করিয়েছি, আর তার একটা কানা করে আমি পাবো না। কি তুই একা দাঁড় করিয়েছিস? তুই বড়দাকে খুন করেছিস, তোর এইরকমই হওয়া উচিত ছিল। তাই আমার মুখে মুখে কথা। রুদ্র অফিসারকে ডেকে বলল, অফিসার, ওনার কিন্তু হার্টের ব্যামো আছে, যখন তখন বেশি উত্তেজিত হলে বিপদ ঘটবে। ওদেরকে থামিয়ে দিন। আর উকিল মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনি দেখবেন সাবিত্রী এবং সতীনাথকে যেন কেউ ঠকাতে না পারে। অফিসার, অতিরিক্ত কোনো তথ্য প্রমাণ লাগলে আপনারা খুঁজে দেখুন। এরা ধুরন্ধর ক্রিমিনাল নয়, নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ ছেড়ে ঠিকই গেছে। এই গ্যাঁড়াকলে থাকতে আমার খুব একটা ভালো লাগছে না। এই ঋষিক, চলো, এই কেসটা লেখার সময় আমি তোমাকে সাহায্য করব। অবশেষে আমরা এই কলহ থেকে বাঁচতে ওদের চৌকাঠ পেরিয়ে বাইরে বেরিয়ে এলাম। কৌতূহল চেপে না রাখতে পেরে আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, এই কে চোটের শব্দ শুনে তোমায় জানিয়েছিলে বললে না তো? কে আবার? রতনবাবুর বড় মেয়ে লাবণ্য সারা বাড়ি জুড়ে ঘুরে বেড়ায় বলে বকা খায় বড়দের কাছে, কিন্তু তবুও ওর জন্যই আজ আমার এতটা সুবিধা হলো। তাহলে 42 নম্বর তালডাঙ্গা লেনের অন্তিম পরিণতি হলো? হ্যাঁ, 42 নম্বর তালডাঙ্গা লেনের অন্তিম পরিণতি হলো বটে, কিন্তু ভীষণ বড় রকমের একটা কুৎসা বেরিয়ে এলো। অনেকগুলো মানুষ জীবনের অনেকটা নিয়ে এই কুৎসা আটকে রাখার চেষ্টা করছিলেন। আশা করি সাবিত্রী আর সতীনাথ এবার একটু ভালো জীবন পাবে। শুনছিলেন 42 নম্বর তালডাঙ্গা লেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।